হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ ক্লাসে, রাইটিং পার্টের এই লাইভ ক্লাসে আমি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি, মাই ডিয়ার স্টুডেন্টস অফ এসএসসি 25 ব্যাচ। আই এম সরি। সো এই ক্লাসে আমি তোমাদের আজকে রাইটিং পার্ট নিয়ে কথা বলবো, রাইটিং পার্ট নিয়ে তোমাদেরকে শেখাবো, রাইটিং পার্ট নিয়ে কীভাবে পরিপূর্ণ নাম্বার আনতে হবে সব কিছু নিয়ে আমি ডিটেলসে কথা বলবো। বাট তার আগে আমাকে জানাও যে ভাইয়ার কথাগুলো তোমার লাউড অ্যান্ড ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডের লেখাটি তোমাদের কাছে ভিজিবল কিনা, রাইটিং পার্ট অথবা ইংলিশ ফার্স্ট পেপার যেটা আছে সে কিছু তোমাদের কাছে ভিজিবল কিনা একটু আমাকে জানাতে হবে শিক্ষার্থী বন্ধুরা। অলরেডি উম্মে হানি জয়েন করেছো, আদিল জয়েন করেছে, তাওহিদ জয়েন করেছো, তানভীর আঞ্জুম আছে, ইসরাত জাহান ফারিহা আছো, তানিয়া পারভিন আছো। ভেরি নাইস, ভেরি নাইস। আমরা একটু সময় দিব, 2 or 3 minutes later we will start our class of English first paper writing part and তার মধ্যে সবাই জয়েন করে ফেলুক। আন্নুর ক্লিয়ার বলছে, রিফা ক্লিয়ার বলছো, রায়হানা জাহান ক্লিয়ার বলছে। ওকে, অল রাইট, গ্রেট গ্রেট, থ্যাংক ইউ সো মাচ ফর জয়েনিং এভরিওয়ান। অনেকেই জয়েন করছে, এখন একদম জ্যামিতিক হারে বাড়তেছে আমাদের জয়েনিংটা। সো সুমাইয়া ইসলাম বলছে অল ক্লিয়ার, জ্যোতি আক্তার, জুই অল ক্লিয়ার। ওকে, সো আমরা গতকালে কিন্তু ফাইনাল রিভিশন লাইভ কমপ্লিট করে ফেলেছি, এফআরএল ক্লাস কমপ্লিট করে ফেলেছি। সেই ক্লাসে কিন্তু আমরা সিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে শুরু করে যত কিছু একটা পরীক্ষাতে আসতে পারে তোমাদের সাজেশন সহকারে সব কিছু কিন্তু প্রোভাইড করে ফেলেছি। সো আজকের ক্লাসে আমরা জাস্ট রাইটিং পার্ট নিয়ে কথা বলবো, যেহেতু ডেডিকেটেডলি তোমাদের রাইটিং পার্টে অনেক প্রবলেম থাকে। অনেকে বলেছে ভাই প্রবলেম আছে, অনেকে বলেছে প্রবলেম নাই, বাট স্টিল আমাদের সবার কথা চিন্তা করতে হবে, সবার কথা চিন্তা করে ক্লাসটা নিতে হবে। এবং সেই জন্য আজকের আলাদাভাবে রাইটিং পার্ট নিয়ে তোমাদের ফাহাদ ভাইয়া তোমাদের জন্য চলে এসেছে। তো আমার বিশ্বাস তোমরা সবাই জয়েন করে থাকবা পুরো ক্লাস জুড়ে, এবং তোমাদের বন্ধু বান্ধব যারা যেখান থেকে আছে সবাইকে মেনশন করবা, যাতে সবাই ক্লাসগুলো করে একত্রে ভালোভাবে রেজাল্ট আনতে পারি, সেই ব্যবস্থা তোমরা সবাই করে দিবা। তো একটু অপেক্ষা করি আমরা 2 মিনিট পরে আমরা আবার ক্লাসটি মেইনলি শুরু করে দিতে যাচ্ছি। একটু আমাকে জানাও তোমরা কে কোন পার্টে বেশি প্যারা খাও। রাইটিং পার্টে আমরা কিন্তু আজকে অনেক কিছু দেখবো। আমরা রাইটিং পার্ট থেকে রাইটিং প্যারাগ্রাফ আনসারিং দেখবো, আমরা স্টোরি রাইটিং দেখবো, গ্রাফ অ্যান্ড চার্ট সময় থাকলে আমরা দেখবো, বিকজ গ্রাফ অ্যান্ড চার্টের আলাদা ক্লাস কিন্তু হয়ে গেছে। তোমাদের সিফাত ভাই আলাদা ক্লাস নিয়ে ফেলেছে গ্রাফ অ্যান্ড চার্টের উপরে, বাট তারপরে যদি সময় থাকে ভাইয়া গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আমি শিওরিটি দিতে পারছি না, সময়ের উপর ডিপেন্ড করে এটা। অ্যান্ড ইনফর্মাল লেটার্স অর ইমেল, এটার আলাদা কোনো ক্লাস হয়নি, ডেফিনেটলি আমি এটা তোমাদেরকে দেখাবো আজকে। অ্যান্ড রাইটিং ডায়লগ। সো মোস্টলি 4টা টপিক নিয়ে আজকে আমাদের ক্লাসটা হবে। দিস ইজ ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড অ্যান্ড 4। এই 4টা জিনিস নিয়ে আমরা আজকে ক্লাসটা কমপ্লিট করবো। ইফ উই হ্যাভ টাইম দেন উইল টক অ্যাবাউট ডিসক্রাইব গ্রাফস চার্টস, এটা নিয়ে আমরা কথাবার্তা বলবো মাই ডিয়ার স্টুডেন্ট। সো তারপরে হচ্ছে যে ইয়েস, অনেক শিক্ষার্থী বললাম জ্যামিতিক হারে বাড়ছে। তো জ্যামিতিক হারে শিক্ষার্থীরা বাড়ছে, এটা আমাদের জন্য ভালো লাগে কাজ করে, এবং আমার জন্য তো ভালো লাগবে, বিকজ এত শিক্ষার্থী একত্রে এই সময়। কালকে পরীক্ষা, দেখো তোমাদের কালকে পরীক্ষা। এখন অর্থাৎ অনেকে পড়াশোনা করছে, অনেকে অনেক কিছু দেখাশোনা করছে, অনেকেই ক্লাসে জয়েন করেছো। চিন্তা করে দেখো, ম্যাসিভ অ্যামাউন্ট অফ স্টুডেন্ট হিয়ার ইউ আর ওয়াচিং উইথ মি, আর হ্যাভ জয়েন্ড উইথ মি। সো আমার সাথে জয়েন করেছে। স্টোরি বুঝি না, একজন বলছে স্টোরি বুঝি না। এনিওয়ে, টেনশনের কারণে ভাই তোমাদেরকে সবকিছু তোমাদের কাছে দেখাবো, সবকিছু তোমাদেরকে ক্লিয়ার করাবো, সবকিছু তোমাদেরকে পড়াবো, শেখাবো, দেখাবো, এভরিথিং, এভরি সিঙ্গেল টপিক আই উইল টক অ্যাবাউট। ওকে, সো গ্রাফ অ্যান্ড চার্ট আফনান কমেন্টে দেখিয়ে, স্যার ইসমাইল। তারপরে কমপ্লিটিং স্টোরি, অনেকে বলছে কমপ্লিটিং স্টোরি নিয়ে তোমাদের প্রবলেম আছে। কমপ্লিটিং স্টোরি, গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে, গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাস তো হয়েছে ভাইয়া, তুমি যদি একটু গ্রুপটা স্ক্রল করো তুমি গ্রাফ অ্যান্ড চার্টের ক্লাসটা কিন্তু সেখানে তুমি পেয়ে যাবা, দেখে ফেলতে পারবা। স্টোরি কমন না পড়লে কি করব? আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে কেমন আছেন ভাইয়া, স্টোরি থ্যাঙ্কস ম্যাম। তারপরে হচ্ছে স্টোরি পার্ট, স্পেশালি ক্রিয়েটিভ স্টোরি তোমাদের প্যারা হয়। ওকে, মাথায় আছে, দেখাবো আজকে। আচ্ছা, মুফাজ্জল হোসাইন, রাইটিং পার্ট কমন না আসলে কিভাবে লিখবো? ফ্রি হ্যান্ড রাইটিং তোমাকে কি এখন শেখানোর সময় আছে মুফাজ্জল? যদি সময় থাকতো তাহলে তোমাদেরকে ফ্রি হ্যান্ড রাইটিং দেখাতে পারতাম, বাট সাজেশন তোমাদেরকে দিয়ে দিব ভাইয়া। তোমরা সেই সাজেশনটা একটু ভালো মতো করে ফলো করলেই আমার মনে হয় তোমাদের আর কোনো টেনশনের কারণ নাই। সাজেশন থেকেই আমাদের ইংলিশে ইনশাআল্লাহ কমন চলে আসবে আমার বিশ্বাস, বিকজ খুবই দারুণ সাজেশনস আমরা প্রিপেয়ার করেছি, প্রিপেয়ার করে তোমাদেরকে দিচ্ছি। তো একটু এগুলো ফলো করলেই আমরা বিশ্বাস করি এগুলো কমন চলে আসবে ভাইয়া। টেনশনের কোনো কারণ নাই, টেনশনের একদমই কোনো কারণ নাই, ইনশাআল্লাহ সব কিছু কমন চলে আসবে। আচ্ছা, সো অনেক শিক্ষার্থী জয়েন করেছে, হিউজ নাম্বার অফ স্টুডেন্টস জয়েন এখানে করেছো তোমরা। আমরা তাহলে শুরু করি। আমরা রাইটিং পার্ট বেশি কথা বলবো না, আগামী 1 থেকে 1.5 ঘন্টা আমাদের ক্লাসটা হবে। এই 1 থেকে 1.5 ঘন্টা আমার সাথে একটু প্রমিস করতে হবে ভাইয়া আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আছি,
এবং থাকবো সামনের দিকে ক্লাসগুলোতেও থাকবো। সো একটু আমার সাথে প্রমিস করো ভাইয়া, আমরা ক্লাসে আছি, পুরো সময় জুড়ে থাকবো। এবং যারা যারা ক্লাসের পুরো সময় জুড়ে থাকবা তারা আজকের ক্লাসের পিডিএফ পেয়ে যাবে আমাদের ক্লাসের পরে। আমাদের ক্লাসের পরে গতকালকের একটা লাইভ ক্লাস আমি নিয়েছিলাম গত পরশু, সেই লাইভ ক্লাসের পিডিএফ তোমাদেরকে দেওয়া বাকি, সেটাও দিয়ে দিব আজকে। আজকের ক্লাসের লাইভ ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে আজকে দিয়ে দিব। দুটো পিডিএফ তোমাদেরকে একবার আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব একটা পোস্টের মাধ্যমে। বাট আমার সাথে প্রমিস করতে হবে ভাই, আমরা সবাই আজকে একত্রে লাইভ ক্লাসটা করবো, কেউই মিস দিব না, এটা আমার সাথে প্রমিস করতে হবে। বিকজ এটা তোমাদের লাস্ট ক্লাস হতে যাচ্ছে তোমাদের ফাইনাল রিভিশনের আগে, মানে এক্সামের আগে, এটা তোমাদের লাস্ট লাইভ ক্লাস। সো একটু সবার সাথে জয়েন করতে হবে এবং শিখতে হবে। সো আমরা শুরু করছি আমাদের রাইটিং পার্ট, রাইটিং প্যারাগ্রাফ অ্যান্ড আনসারিং কোয়েশ্চেন্স। তোমরা জানো আমাদের রাইটিং পার্টে 50 মার্ক থাকবে ইন টোটাল। 50 মার্কের মধ্যে রাইটিং প্যারাগ্রাফে আমাদের 10 মার্কস থাকবে, কমপ্লিটিং স্টোরিতে আমাদের 10 মার্কস, গ্রাফ চার্টসে আমাদের 10, ইনফর্মাল রাইটিংয়ে 10, অ্যান্ড লাস্ট অফ অল রাইটিং ডায়লগে আমাদের হচ্ছে 10 থাকবে। 5 10 50টা মার্কস তোমাদের এখানে থাকবে। রাইটিং পার্টে কমপক্ষে তোমাদেরকে 40 to 45 পেতে হবে। 40 to 42 বলতে এটা 40 থেকে অ্যাটলিস্ট 45 বা 45 না হলেও 43 তোমাদেরকে এই রাইটিং পার্টে এনশিওর করতে হবে ভাইয়া। যদি এনশিওর করতে পারো তাহলে তোমার A+ পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। A+ পাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে। তুমি ধরতে পারো তুমি A+ পেয়েছো, বাট তোমাকে রাইটিং পার্টে ভালো মার্কস আনতে হবে। প্রেজেন্টেশনটা খুবই জরুরি, লেখার সৌন্দর্য খুবই জরুরি। যদি কোনো রকম মানে ওভার রাইটিং করার দরকার নাই, কোনো শব্দ যদি কাটা পড়ে ভুল লিখো, একটা দাগ দিয়ে কেটে ফেলবা, বেশি ওভার রাইটিং করার কোনো প্রয়োজন আমাদের নাই। আচ্ছা, সো রাইটিং পার্ট আমরা শুরু করছি ভাইয়া, সবাই রেডি আছি আমরা? রাইটিং পার্ট আমরা এখন শুরু করছি। খেয়াল করে দেখো ভাইয়া, পার্ট 2। বেশিক্ষণ আমি তোমাদের সময় নিব না, কালকে তোমাদের ক্লাস পরীক্ষা, সো বেশি সময় আমি স্ক্রিনের মধ্যে তাকিয়ে থাকতে তোমাদেরকে বলবো না। জাস্ট একটু আমার সাথে সময় দাও, 1 ঘন্টা সময় দাও ভাইয়া, তাহলে এনাফ, আই বিলিভ 1 ঘন্টা এনাফ। সো আমরা আজকে দেখবো রাইটিং পার্ট 2 50 মার্কস আমরা দেখার চেষ্টা করবো। চলো দেখি। সো প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে, প্যারাগ্রাফ রাইটিং এর ক্ষেত্রে আমাদের কি কি মাথায় রাখতে হবে সেটা আমি তোমাদেরকে বলি। প্রথমত হোয়াট ইজ প্যারাগ্রাফ সেটা আমাদেরকে জানতে হবে। প্যারাগ্রাফ বলতে বুঝে হচ্ছে একটা নির্দিষ্ট টপিকের উপরে, একটি নির্দিষ্ট টপিকের উপরে আমাদের যখন কোনো জিনিস আমরা ডিটেলসে ব্যাখ্যা করে লিখবো তখন তাকে বেসিক্যালি বলা হয় থাকে আমাদের প্যারাগ্রাফ। এবং প্যারাগ্রাফ কিন্তু একটা সিঙ্গেল আইডিয়ার উপর বেস করে হয়, সিঙ্গেল টপিকের উপর বেস করে আমাদের প্যারাগ্রাফ হয়। প্যারাগ্রাফ কখনোই আমাদের কয়েকটা প্যারা দিয়ে লেখা যায় না, 2টা 3টা প্যারা দিয়ে কিন্তু প্যারাগ্রাফ কখনোই লেখা যায় না। একটা প্যারাতেই কিন্তু আমাদের প্যারাগ্রাফ কমপ্লিট করতে হয়, একটা প্যারাতে কিন্তু আমাদের প্যারাগ্রাফ কমপ্লিট করতে হয়। কোনোভাবেই অনেকগুলো প্যারা দিয়ে প্যারাগ্রাফ লেখা যাবে না, একটা প্যারাতে লিখতে হবে। কমপ্লিটিং স্টোরির ক্ষেত্রে বিষয়টা আলাদা, কম্পোজিশন লেখার ক্ষেত্রে বিষয়টা আলাদা। বাট আমরা যদি প্যারাগ্রাফ লিখতে যাই, প্যারাগ্রাফে কিন্তু আমাদের অবশ্যই কয়েকটা প্যারা দেওয়া যাবে না, একটা প্যারার মধ্যে সবকিছু কভার আপ করে লিখতে হবে। এবং সিঙ্গেল একটা আইডিয়ার উপর বেস করে আমাদের প্যারাগ্রাফ লিখতে হবে, কখনোই ডাবল কোনো আইডিয়া নেওয়া যাবে না। সে ফর এক্সাম্পল ট্রি প্ল্যান্টেশন নিয়ে প্যারাগ্রাফ যদি পরীক্ষাতে আসে, আমার সমস্ত লেখা সবকিছুই 2 পেজ লিখি, 2.5 পেজ লিখি কিংবা 3 পেজ লিখি, আমি যাই লিখি সবকিছু কিন্তু ওই একটা সিঙ্গেল আইডিয়ার উপর বেস করে আমাকে প্যারাগ্রাফটা কমপ্লিট করতে হবে। কোনোভাবেই ট্রি প্ল্যান্টেশনের মধ্যে আমাদের ডিফরেস্টেশনের কথা আনার কোনো প্রয়োজন নাই, বা ট্রি প্ল্যান্টেশনের মধ্যে লোডশেডিং এর কথা কোনো আনার কোনো প্রয়োজন নাই, এনার্জি নিয়ে বা তোমার হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আনার কোনো প্রয়োজন নেই। হালকা 2-একটা সেন্টেন্স লিখতে পারি, বাট মূলত রিলেটেড কথাগুলো লিখতে হবে। আনরিলেটেড, মানে তোমার রিলেশন ব্যতীত কোনো জিনিস লেখা যাবে না ভাইয়া, কোনোভাবেই লেখা যাবে না। আচ্ছা, এরপরে দেখো টাইটেল। প্রথমত একটি ভালো প্যারাগ্রাফ লিখতে গেলে নিচের বিষয়গুলো আমাদেরকে ধারাবাহিকভাবে লিখতে হবে। আমি আবারও বলছি, ইরিলেভেন্ট কোনো জিনিস প্যারাগ্রাফে লেখা যাবে না। একটা সিম্পল আইডিয়ার উপর, সিঙ্গেল একটা আইডিয়ার উপর জিনিসগুলো বেস করে তোমাকে লেখালেখি করতে হবে। আচ্ছা, সো একটা দেখো কি কি জিনিসগুলো মাথায় রাখবা। প্রথমত কালকে তোমাদের এফআরএ ক্লাসে দেখিয়েছি, তারপর আবারও দেখাচ্ছি তোমাদেরকে আলাদা করে। দেখো টাইটেল, প্রশ্ন অনুযায়ী প্রথমে প্যারাগ্রাফের একটি উপযুক্ত টাইটেল তোমাকে দিতে হবে, প্যারাগ্রাফের একটা সুন্দর টাইটেল তোমাকে দিতে হবে। প্যারাগ্রাফের নাম তো দেওয়া থাকেই, ইংরেজি প্রথম পত্র বলো, ইংরেজি দ্বিতীয় পত্র বলো, প্রত্যেকটা প্যারাগ্রাফে সুন্দর কিছু টাইটেল তোমাদের দেওয়া থাকে। তো টাইটেলটা আমাদের সবার আগে হাইলাইট করে ব্লু পেন দিয়ে লিখবা। অবশ্যই ব্লু পেন দিয়ে তোমাদের প্যারাগ্রাফটা লিখবা ভাইয়া, ব্লু পেন দিয়ে প্যারাগ্রাফ লিখবা, অন্য কোনো পেন দিয়ে আমাদের কিন্তু প্যারাগ্রাফ লিখা যাবে না। আচ্ছা, 1 মিনিট। ওকে, সো অন্য কোনোভাবে আমাদের ব্লু পেন ব্যতীত কোনোভাবে হাইলাইট আমাদের মানে অন্য কোনো পেন ইউজ করো, অন্য কোনো কালার ব্যবহার করবো না। রেড কালার বা তোমার কি বলে এটাকে পিঙ্ক কালার, হ্যাঁ, বা মেরুন কালার, এমন কোনো কালার আমরা কোনোভাবে ব্যবহার করবো না। আমরা হেডিংটা, টাইটেলটা ব্লু পেন দিয়ে লিখবো।
প্যারাগ্রাফের টাইটেলটা আমরা অলওয়েজ ব্লু পেন দিয়ে লিখবো, একটু বড় করে টাইটেলটা দিব, এবং টাইটেলের যে প্রথম শব্দগুলো, টাইটেলের যে শব্দগুলো থাকে, ওয়ার্ডগুলো থাকে, ওয়ার্ডের যে প্রথম লেটারটা থাকে, ওই লেটারটা আমরা একটু হাইলাইট, মানে তোমার ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব। তো সবার শুরুতে আমাদের কি হবে দেখো, প্রশ্ন অনুযায়ী প্রথমে প্যারাগ্রাফের একটা উপযুক্ত টাইটেল লিখতে হবে সুন্দর করে ব্লু পেন দিয়ে। এই যে ব্লু পেন দিয়ে আমরা প্যারাগ্রাফটাকে লিখবো, টাইটেলটা দিব, এবং টাইটেলে প্রেপোজিশন এবং আর্টিকেল থাকতে পারে, প্রেপোজিশন এবং আর্টিকেল থাকতে পারে। ওই প্রেপোজিশন এবং আর্টিকেল বাদে অন্যান্য শব্দের প্রথম লেটারটা আমাদেরকে ক্যাপিটাল লেটার আমরা লিখব। প্রথম শব্দের ক্যাপিটাল লেটারটা আমরা অলওয়েজ, মানে প্রথম লেটারটা আমরা অলওয়েজ ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব। যেমন দেখো এই যে ইউর স্কুল ম্যাগাজিন, এখানে ইউর ওয়াইটা বড় হাতের, এখানে তিনটা শব্দ আছে, একটা দুইটা তিনটা। এই তিনটা শব্দের প্রত্যেকটা শব্দের প্রথম শব্দ, প্রথম লেটার, প্রত্যেকটা শব্দের প্রথম লেটার, ওয়াই, স্কুল, ম্যাগাজিন, এই প্রত্যেকটা শব্দ হচ্ছে আমরা কিসে লিখবো, ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করব। ক্যাপিটাল লেটারে বা আপার কেস যেটা বলি না কেন, আমাদেরকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, অন্য কোনোভাবে লেখা যাবে না। আমি ডায়লগ নিয়ে কথা বলবো, আমরা আপাতত প্যারাগ্রাফ নিয়ে কথা বলছি। প্যারাগ্রাফটা দেখো, বাদ বাকি জিনিসগুলো আমি একটু পরে ধাপে ধাপে আসতেছি, আগে প্যারাগ্রাফ নিয়ে তোমাদেরকে দেখাই। তো বুঝতে পারছো, বাট মাঝখানে যদি তোমাদের কোনো আর্টিকেল থাকে বা মাঝখানে যদি কোনো প্রেপোজিশন থাকে, যেমন দেখো যে টু, এই টু কিন্তু আমাদের হচ্ছে ক্যাপিটাল লেটারে লেখা যাবে না, বিকজ এটা প্রেপোজিশন। যদি শব্দের মাঝখানে প্রেপোজিশন চলে আসে বা টাইটেলের মাঝখানে যদি প্রেপোজিশন চলে আসে, ওই প্রেপোজিশনের প্রথম শব্দ আমরা ক্যাপিটাল করব না। অন্যান্য শব্দের গুলো, অন্যান্য যে টাইটেলের শব্দগুলো আছে সেগুলোর ফার্স্ট লেটার আমরা ক্যাপিটাল করব, অন্য কোনোটা কিন্তু আমরা ক্যাপিটাল করব না। আচ্ছা, আশা করি বুঝতে পারছি। যেমন দেখো এই বুক ফেয়ার, এ তো এখানে ছোট হাতের বড় হাতের হবে, বিকজ এ প্রথম শব্দ। মাঝখানে যদি বসে, মাঝখানে যদি আর্টিকেল বসে, মাঝখানে যদি টাইটেল প্রেপোজিশন বসে, সেগুলো বড় করব না। বাট প্রথম শব্দটা তো আমাদের প্রথম শব্দই, এটা তো অলওয়েজ ক্যাপিটাল হবে, সেটা আলাদা বিষয়। কিন্তু শব্দের মাঝখানে অন্য কোনো আর্টিকেল, অন্য কোনো প্রেপোজিশন বসলে সেটা আমরা ক্যাপিটালে লিখবো না, বাট অন্যান্য শব্দগুলো কিন্তু ক্যাপিটালে লিখবো। হ্যাঁ, যেমন এখানে বুক ফেয়ারের কথা বলতে পারি, দেখো বুক ফেয়ারের বি কিন্তু আমরা বড় হাতের দিছি, আবার এফ কিন্তু আমরা বড় হাতের দিছি। এটা শুধুমাত্র টাইটেলের জন্য প্রযোজ্য, শুধুমাত্র টাইটেলের জন্য প্রযোজ্য। আবার মেইন ইয়াতে গিয়ে, প্যারাগ্রাফের মেইন লেখাতে গিয়ে কিন্তু আমরা বুক ফেয়ারের বি বড় হাতের দিব না, এফ কিন্তু বড় হাতের দিব না। এটা শুধুমাত্র আমাদের কিসের জন্য প্রযোজ্য, টাইটেলের জন্য প্রযোজ্য। আচ্ছা, আর টাইটেলের পরে কিন্তু আমরা শুধুমাত্র ফুল স্টপ দিব, আমরা অন্য আর কিছু দিব না। টাইটেলের পরে আমরা শুধুমাত্র, সরি ফুল স্টপ তো দেওয়া যাবে না, ভুল বললাম, আই এম সরি। তো এর টাইটেলের শেষে কখনোই ফুল স্টপ দেওয়া যাবে না, একদম ভুল। টাইটেলের পরে কোনোভাবে ফুল স্টপ দেওয়া যাবে না, টাইটেলে শুধু টাইটেল থাকবে, শুধু টাইটেলে লেখা থাকবে, অন্য কোনো ফুল স্টপ, দাড়ি, কমা, এক্সক্লামেশন সাইন এমন কোনো কিছু ব্যবহার করা যাবে না। জাস্ট অনলি টাইটেল, ব্লু পেন দিয়ে বড় করে টাইটেলটা আমরা লিখবো, যেভাবে এখানে দেওয়া আছে ঠিক এইভাবে আমরা টাইটেলটা লেখার চেষ্টা করব। অলরাইট, এরপরে দেখো ভাইয়া, টাইটেলে সবার শুরুতে আমাদের একটা ওপেনিং থাকতে হবে। টাইটেলে আমাদের সুন্দর একটা ওপেনিং আমাদেরকে টাইটেলে দিতে হবে। ওপেনিং বলতে কি বোঝায়? ওপেনিং বলতে বুঝে হচ্ছে একটা প্যারাগ্রাফ সাধারণত একটা টপিকের উপর বেস করে হয়। একটি প্যারাগ্রাফ সবসময় একটা টপিকের উপর বেস করে আমাদের প্যারাগ্রাফটা হয়। ওই টপিকটা কি, ওই টপিক সম্পর্কে আমাদের প্রথম সেন্টেন্স একটা আইডিয়া দিতে হবে। যেমন আমি প্রথমত বললাম হচ্ছে ট্রি প্ল্যান্টেশন নিয়ে প্যারাগ্রাফ পরীক্ষাতে আসতে পারে। সো হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন, হোয়াট ডাজ ইট মিন, ট্রি প্ল্যান্টেশন বলতে কি বোঝায়, এটার সংজ্ঞাটা কি, এইটা প্রথম সেন্টেন্স আমাদেরকে উল্লেখ করে দিতে হবে, যেটাকে বলা হয়ে থাকে কি আমাদের ওপেনিং বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলা হয়ে থাকে, সূচনা সূচক সেন্টেন্স বা টপিক সেন্টেন্স এটাকে আমরা বলতে পারি। এটা কি বলতে পারি ভাইয়া, আমরা টপিক সেন্টেন্স বলতে পারি। টপিকটা কি, প্যারাগ্রাফের টপিকটা কি, প্যারাগ্রাফের টপিকটা আমাদের প্রথম বাক্যে উল্লেখ করে দিতে হবে। আমাদের টপিক সেন্টেন্স এইটা, এটা আইডিয়া আমাদেরকে প্রথমে দিয়ে দিতে হবে ভাইয়া। আচ্ছা, এরপরে দেখো ডেভেলপিং বলতে বুঝে হচ্ছে যেই টপিক সম্পর্কে পরীক্ষাতে আসছে সেই টপিক সম্পর্কে এবার ডিটেলসে ব্যাখ্যা করাকে বলা হয় ডেভেলপিং। ডিটেলসে আমি ব্যাখ্যা করব, প্রথম সেন্টেন্সে আমি সংজ্ঞা দিব, সংজ্ঞা দেওয়ার পরে সেই সংজ্ঞার আলোকেই ওই মূল টাইটেলটাকে আমরা ডেভেলপ করবো, আস্তে আস্তে এগিয়ে যাব। যেমন ট্রি প্ল্যান্টেশন নিয়ে বারবার এক্সাম্পল দিচ্ছি, একটা এক্সাম্পল দিলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে দেখেই সেম কথাটা বলছি। সো ট্রি প্ল্যান্টেশনের টপিক সেন্টেন্স তুমি দিলা, তুমি লিখলা হোয়াট ইজ ট্রি প্ল্যান্টেশন, তুমি বললা। ট্রি প্ল্যান্টেশন বলার পরে তুমি হয়তো পরবর্তীতে ব্যাখ্যা করলা যে গাছ লাগালে তোমাদের কি কি উপকার হয়, গাছ না লাগালে তোমার কি কি অপকার হতে পারে। হ্যাঁ, বা কখন গাছ লাগাতে পারি আমরা, জুন জুলাই গাছ লাগানোর জন্য বেস্ট টাইম, কোথায় কোথায় গাছ লাগাতে পারি, আমরা জনগণের কিভাবে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতে পারি, গভর্নমেন্ট এই গাছ লাগানোর ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিতে পারে।
ঠিক আছে, গাছ না লাগালে এর ইম্প্যাক্টটা কিরকম হতে পারে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমরা এই ট্রি প্ল্যান্টেশনের ক্ষেত্রে আনতে পারি। এবং কোন সময় কিভাবে গাছ লাগাতে হবে, গাছ লাগানোর পরিচর্যা কিভাবে করতে হতে পারে, এই জিনিসগুলো ইনিশিয়ালি আমরা এই ডেভেলপিং পার্টে কিন্তু ইউজ করতে পারি। তো এটা ডেভেলপিং পার্ট বলতে বোঝায় একটা প্যারাগ্রাফকে ধাপে 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 বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়াকে বলে বেসিক্যালি আমাদের কি বলে ডেভেলপিংটা। এরপরে দেখো কনক্লুশন। প্রদত্ত প্রশ্ন অনুযায়ী একটি কনক্লুডিং সেন্টেন্স লিখতে হবে। আমাদের একটা কনক্লুডিং সেন্টেন্স টানতে হবে যে এই সেন্টেন্স বেসিক্যালি কিভাবে কেন লিখছি আমরা। পুরো প্যারাগ্রাফ লিখার পরে প্যারাগ্রাফে একটা ইন্ডিং, সুন্দর ইন্ডিং আমাদেরকে টানতে হবে। প্যারাগ্রাফ সম্পূর্ণ লেখার পরে একটা সুন্দর ইন্ডিং আমাদেরকে টানতে হবে। ইন্ডিং টানলে একটা সুন্দর মেনটেন হবে, একটা বার্গারের মতো চিন্তা করতে হবে। বার্গারের উপরে বান থাকে, মাঝখানে ডেভেলপিং করি আমরা 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 কি বলে এটাকে বাটার দেই, আমরা চিজ দেই, আমরা হচ্ছে অনেক কিছু মাঝখানে ব্যবহার করি। সো মাঝখানে অনেক কিছু ব্যবহার করার পরে লাস্টে গিয়ে আমরা আরেকটা বান দেই, যাতে কি আমাদের বার্গারটা দেখতে খেতে ভাল লাগে, দেখতে সুন্দর লাগে, সব কিছুতে সুন্দর মতো করে মেনটেন করা যায়। তেমনি একইভাবে আমাদের ওপেনিং ঠিক মতো হতে হবে, ক্লোজিং ঠিক মতো হতে হবে, মাঝখানের কি বলে এটাকে ওই ওই পেটি বা কি বলে চিকেন বলো, বিফ বলো, চিজ, এগুলো টমেটোজ সব কিছু আমাদেরকে সুন্দর মতো করে যাতে মেনটেন করতে পারি সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অল রাইট, এরপরে দেখো এখানে কি বলেছে, টপিক সেন্টেন্স ডিটেলসে ব্যাখ্যা করছে, আর বলছি না আমি টপিক সেন্টেন্স সম্পর্কে। সাপোর্টিং সেন্টেন্সেস বলতে এখানে এই যে ডেভেলপিং এর কথা বললাম না, ওই ডেভেলপিংটাকে মূলত এখানে সাপোর্টিং সেন্টেন্সেস এর কথা উল্লেখ করছে। অ্যান্ড কনক্লুডিং সেন্টেন্স মানে কি, যে শেষে আমাদের কনক্লুশন বা এই যে কনক্লুশনের কথা বললো না, সেটাকে বেসিক্যালি আমাদের কনক্লুডিং সেন্টেন্স বলছে। সো এই তিনটা পার্টের উপর বেস করে অলওয়েজ প্যারাগ্রাফটা লিখবা, অন্য কোনো জিনিস মেনটেন করে লেখার প্রয়োজন নাই। এই তিনটা জিনিসের উপর বেস করে আমাদের প্যারাগ্রাফটা লিখতে হবে। এখানে অন্য কোনো কমেন্ট কেউ করো না প্লিজ, আমরা ক্লাস করতে আসছি, আমরা ক্লাসটা পরিপূর্ণ করে শিখে যাই, যাতে তোমাদের জন্য সুবিধা হয় সেটা একটু মেনটেন করে যেও প্লিজ। অন্য কোনো জিনিসের দিকে ফোকাসড এখন আর হয়েও না। আচ্ছা, তবে মনে রাখতে হবে যে ইংলিশ ফার্স্ট পেপারে প্যারাগ্রাফগুলোর ক্ষেত্রে কিন্তু উপরে কিছু প্রশ্ন দেওয়া থাকে, তোমাকে সেগুলোর উত্তর তোমার প্যারাগ্রাফে তুলে আনতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন এখানে কথা বলছে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছে এখানে, যে আমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে কি হয়, প্যারাগ্রাফে কিন্তু তোমার ইংলিশ প্রথম পত্রে, ইংরেজি প্রথম পত্রে, সেকেন্ড পত্রের কথা ওখানে মানে উল্লেখ থাকবে না প্রশ্নগুলো। সেকেন্ড পেপারে শুধুমাত্র টাইটেল উল্লেখ করা থাকবে যে এই টপিকের উপরে প্যারাগ্রাফ লিখো। কিন্তু ফার্স্ট পেপারে কি হয়, ফার্স্ট পেপারে তুমি যখন প্যারাগ্রাফটা লিখছো, প্যারাগ্রাফের মধ্যে অনেকগুলো কোশ্চেন দিয়ে দেয়, 4টা বা 5টা কোশ্চেন দিয়ে দেয়। তো ওই কোশ্চেনের আদলে তোমাকে প্রশ্নের উত্তরগুলো দিয়ে তোমাকে জিনিসগুলো হচ্ছে এগিয়ে যেতে হবে। তুমি যখন প্যারাগ্রাফটা লিখবা, টপিক সেন্টেন্স লিখবা, বা তুমি যখন ডেভেলপিং করবা, সাপোর্টিং সেন্টেন্স দিবা বা কনক্লুডিং সেন্টেন্স দিবা, ওই প্রত্যেকটা লেখার মাঝে কিন্তু ওই 5টা কোশ্চেনের উত্তর তোমাকে নিয়ে আসতে হবে। ওই 5টা প্রশ্ন বা 6টা প্রশ্ন যেগুলো আছে ওগুলোর উত্তর নিয়ে আসতে হবে। প্রশ্ন থাকলে সুবিধা কি হয় জানো, প্রশ্ন থাকলে সুবিধা হয় হচ্ছে তুমি আইডিয়া করে এই মানে আগাতে পারো। সেকেন্ড পেপারে কিন্তু কোনো প্রশ্ন থাকে না যে কোন জিনিস তুমি কাভার করবা, কিন্তু প্রশ্ন থাকলে কি হয় যে ফার্স্ট পেপারের প্রশ্ন থাকলে আমরা ধাপে ধাপে কোনটার পর কোনটা লিখবো, কি সম্পর্কে লিখবো, এই আইডিয়াটা প্রশ্ন থেকে নেওয়া যায়। সেটা খুবই ভালো একটা দিক, আমার মনে হয় সুযোগ একটা, এই আইডিয়া নেওয়ার জন্য আমরা প্রশ্ন থেকেই ব্রেন স্টর্মিং করে আইডিয়া নিয়ে আমরা ধাপে ধাপে এগিয়ে যেতে পারি। এটা হচ্ছে আমাদের প্রশ্নের সুবিধা। আচ্ছা, আর কেমন হতে পারে সেটিও জেনে নেই। চলো এবার আমরা দেখি এটা প্যারাগ্রাফ কিরকম হতে পারে। দেখো এই যে বুক ফেয়ার নিয়ে একটা প্যারাগ্রাফ পরীক্ষাতে আসতে পারে, এটা বুক ফেয়ার নিয়ে। যেমন বুক ফেয়ারে মনে করা হচ্ছে যে রাইট আ প্যারাগ্রাফ অন আ বুক ফেয়ার, পরীক্ষাতে সেম এইভাবেই আসবে, আনসারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। মানে তুমি বুক ফেয়ার নিয়ে প্যারাগ্রাফ লিখবা, বুক ফেয়ার নিয়ে প্যারাগ্রাফ লিখার পরে এই 5টা কোয়েশ্চেনের উত্তর দিবা, উত্তর দিয়ে তুমি বুক ফেয়ারের এই প্যারাগ্রাফটা আনসার করবা। বুঝতে পেরেছো? এই 5টা কোশ্চেন তোমার কাছে থাকবে, এই 5টা কোশ্চেনের উত্তর দিয়ে তুমি বুক ফেয়ার প্যারাগ্রাফটা লিখবা। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া প্যারাগ্রাফের আমি কত পেজ লিখবো? এই যে অনেকে প্রশ্ন করা শুরু করেছে, ভাইয়া প্যারাগ্রাফ কত পেজ আমি লিখবো? আমি কিন্তু গতকাল ফাইনাল রিভিশন লাইভ ক্লাসেও বলেছি যে প্যারাগ্রাফের নির্দিষ্ট কোনো পেজ লিমিট নাই। তবে আইডিয়ালি যদি বলি, সবার লেখা ম্যাক্সিমামের ক্ষেত্রে লেখার যে ধরন, ছোট হোক বড় হোক, ছোট বড় লেখা মিলিয়ে মোটামুটি প্যারাগ্রাফের সাইজ আমাদের 2 থেকে 3 পেজ লিখলেই এনাফ। 2 থেকে 3 পেজ কিন্তু প্যারাগ্রাফ আমাদের লিখলে কিন্তু এনাফ হয়ে যাবে, 2 থেকে 3 পেজ। আচ্ছা, এই 2 থেকে 3 পেজ এটা হলো পেজের সংখ্যা বললাম। আর ওয়ার্ডের লিমিট কতটুকু লিখবো, কয়টা বাক্য লিখবো, কয়টা ওয়ার্ড লিখবো। এটা আইডিয়াল প্যারাগ্রাফ লিখার যে ওয়ার্ড সংখ্যাটা সেটা অনেক সময় প্রশ্নে উল্লেখ করা থাকে যে রাইট আ প্যারাগ্রাফ অন আ বুক ফেয়ার আনসারিং দ্য কোয়েশ্চেন্স ফলোয়িং কোয়েশ্চেন্স উইদিন অনেক সময় উল্লেখ থাকে যে কত ওয়ার্ডের মধ্যে লিখবা,
উইদিন 200 ওয়ার্ডস বা উইদিন 150 ওয়ার্ডস, এরকম ওয়ার্ড সংখ্যাটা উল্লেখ করে দেওয়া থাকতে পারে। সো ওয়ার্ড সংখ্যা যদি উল্লেখ করে দেয় সেই ওয়ার্ড অনুযায়ী আমি প্যারাগ্রাফটা লিখবো। আর ওয়ার্ড সংখ্যা যদি উল্লেখ করে না দেয় সেক্ষেত্রে মোটামুটি আমরা হচ্ছে 150 থেকে 200 ওয়ার্ডস মেনটেন করে আমার প্যারাগ্রাফটাকে লিখবো। 180 হতে পারে, 170 হতে পারে, 200 হতে পারে, 200-200 বেশি যাওয়ার প্রয়োজন নাই। যদি মনে করো খুব বেশি প্রয়োজন না হয় 200-র বেশি আমাদের যাওয়ার কোনো দরকার নাই। সো এটা আমরা করবো। আর সেন্টেন্স যদি বলি, মোটামুটি কয়টা সেন্টেন্স আমাদের হচ্ছে 18 থেকে 20টা সেন্টেন্সের মধ্যেই একটা প্যারাগ্রাফ আমরা কাভার আপ করে লিখতে পারি। 18 থেকে 20টা সেন্টেন্স আমরা লিখতে পারি। 200-250 ওয়ার্ড যদি সুমাইয়া তোমার যদি লিখতে মন চায় তুমি লিখতে পারো, তবে 200-250 ওয়ার্ড লিখে ফেলে দেখা যায় যে 3-3.5 পেজের মতো হয়ে যেতে পারে। সো তুমি লিখতে পারো, প্রবলেম নাই ভাইয়া, তুমি লিখতে পারো, ঠিক আছে। তো তুমি এটা করে করে এগিয়ে যেতে পারো। আমরা আবারও বলছি ভাইয়া, এই 5টা কোশ্চেন, যে 5টা কোশ্চেন প্রশ্ন দেওয়া থাকবে সেই 5টা কোশ্চেন আনসার করে তোমার প্যারাগ্রাফটাকে কাভার আপ করতে হবে, সম্পূর্ণ লিখতে হবে। এবং ওয়ার্ড লিমিটও বলে দিলাম, 200 থেকে 210, 20, 180 থেকে 200 এমন ওয়ার্ড লিমিট তুমি লিখবা, মোটামুটি এই রেঞ্জের মধ্যে রেখো। আর ওয়ার্ড পেজ লিমিট 2, 2.5, 3 পেজের মধ্যে আমাদের প্যারাগ্রাফটা কমপ্লিট করে ফেললেই হবে ভাইয়া, এর বেশি আমাদের লেখার কোনো দরকার নাই। আচ্ছা ঠিক আছে। তো আমরা একটু দেখি ভাইয়া এই প্যারাগ্রাফটা কিভাবে আমরা এগিয়ে যেতে পারি, কিভাবে আমরা প্যারাগ্রাফটা কমপ্লিট করতে পারি, এটা আইডিয়ালি আমরা একটু দেখার চেষ্টা করি। কালকে তো এফআরআর ক্লাসে হয়তো বা রিডিং পড়ানোর সময় ছিল না, বাট আজকে আমরা একটু রিডিং পড়ে দেখি যে কি প্যারাগ্রাফ আসলে কিভাবে আমরা এগিয়ে যাব। এই রিডিংটা আমরা একটু পড়ে দেখি, চলো। প্রথমত আসছে কি, দেখো প্রথম কোশ্চেনটা আমাদের টপিক সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স, প্রথম বাক্যটা আমরা লিখবো। তো লেখার পরে দেখো, হোয়াট ইজ ইউর আইডিয়া অ্যাবাউট বুক ফেয়ার। এখানে কিন্তু প্রশ্ন বলছে কি, যে বুক ফেয়ার সম্পর্কে তোমার আইডিয়াটা কি, বুক ফেয়ার সম্পর্কে তোমার আইডিয়াটা কি, বা হোয়াট ডাজ ইট মিন, তুমি কি বুঝো, এটা বলতে কি বুঝায়, এটা কিন্তু টপিক সেন্টেন্স আমাদেরকে চাইছে এখানে। সেকেন্ড চাইছে কি দেখো, হোয়েন অ্যান্ড হোয়া ইজ ইট ইউজুয়ালি হেল্ড, কোথায় এবং কখন এটা ঘটে, এটা আয়োজন করা হয়, এটা আমাকে লিখতে বলছে। হোয়াট পারপাসেস ডাজ ইট সার্ভ, এটা কি কি পারপাস, কি কি উদ্দেশ্যে এটা আয়োজন করা হয়, এটা লিখতে বলছে এখানে। হাউ ইজ ইট অর্গানাইজড, এটা কিভাবে আয়োজন করা হয়, কিভাবে এটা তোমার হচ্ছে কি বলে এটাকে মানে উপস্থাপন করা হয়, আয়োজন করা হয়, সবকিছু কিভাবে কাজটা করা হয়, এটা লিখতে বলছে। অ্যান্ড হোয়াট স্টেপস ক্যান বি টেকেন টু মেক সাচ আ ফেয়ার সাকসেসফুল, মানে এই ফেয়ার গুলো বা এই মেলাগুলো সাকসেসফুল করার জন্য, সফল করার জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি সেটা এখানে জানতে চেয়েছে। তো এই 5টা জিনিস আমরা উপস্থাপন করব, করে আমার প্যারাগ্রাফটাকে কমপ্লিট করার চেষ্টা করব। তো সবার শুরুতে হোয়াট ইজ বুক ফেয়ার, এটা আমাকে লিখতে বলছে। সো দেখো এখানে যে এ বুক ফেয়ার ইজ এ লাইভলি অ্যান্ড ইম্পর্টেন্ট কালচারাল ইভেন্ট হোয়ার পাবলিশার্স, রাইটার্স, রিডার্স come together to promote reading habits and celebrate the world of books. So basically এটা বুক ফেয়ার হচ্ছে এমন একটা জায়গা, লাইভলি, সতেজ মুখের একটা জায়গা, and important cultural event, এবং একটা গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ইভেন্ট, হোয়ার পাবলিশার্স, রাইটার্স, রিডার্স, সবাই, লেখক, পাঠক, তোমার পাবলিশার্স, সবাই একত্রে হয় টু প্রমোট রিডিং হ্যাবিটস, মানে পড়ার অভ্যাসটাকে প্রমোট করার জন্য এই বুক ফেয়ারটা আয়োজন করা হয়। অ্যান্ড সেলিব্রেট দ্য ওয়ার্ল্ড অফ বুকস, এবং বিশ্বের যত বই আছে সমস্ত বইগুলোকে একত্রে সেলিব্রেট করতে, মানে উদযাপন করার জন্য আমরা এই বইমেলাটা আয়োজন করি। সো হোয়াট ইজ বুক ফেয়ার, আমরা বুঝতে পেরেছি বুক ফেয়ার বলতে এইটা। আমাদের টপিক সেন্টেন্স ডান, ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স কিন্তু আমাদের এখানে ডান। এরপরে, in Bangladesh the most well-known book fair takes place every year in February at the Bangla Academy in Dhaka to honor the language movement. আচ্ছা দেখো সেকেন্ড কোশ্চেন কি ছিল, when and where is it usually held, কোথায় এবং কখন এটা আয়োজন করা হয়। আমি উত্তর দিচ্ছি, দেখো ভাইয়া ধাপে ধাপে প্রশ্নের আলোকে তুমি যদি আগাও তাহলে অনেক কিছু তুমি লিখে ফেলতে পারবা। সো ইন বাংলাদেশ দ্য মোস্ট ওয়েল নোন বুক ফেয়ার, বাংলাদেশে অনেক মানে সব মোস্ট ওয়েল নোন বুক ফেয়ার টেক্স প্লেস ইন দ্য ইয়ার ফেব্রুয়ারি। বাংলাদেশে প্রায় সময় বুক ফেয়ার হয়, বিভিন্ন জায়গায় বইমেলা হয়, তবে সবচাইতে প্রসিদ্ধ বইমেলা কোনটা, বাংলা একাডেমির যে বইমেলা সেটা আমাদের প্রসিদ্ধ বইমেলা। সো এভরি ইয়ার ইন ফেব্রুয়ারি অ্যাট বাংলা একাডেমি ইন ঢাকা টু অনার দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটাকে আয়োজন করার জন্য এটা আমরা করি। দিস ফেয়ার সার্ভস মেনি পারপাসেস সাচ অ্যাজ এনকারেজিং দ্য পাবলিকেশন অফ নিউ বুকস, স্প্রেডিং এডুকেশন অ্যান্ড ইনক্রিজিং পিপলস নলেজ অ্যান্ড লাভ ফর লিটারেচার। কি বলছে দেখো, দিস ফেয়ার সার্ভস মেনি পারপাসেস, এই বুক ফেয়ার অনেকগুলো পারপাস আমাদেরকে দেয়। প্রশ্ন দেখো কি বলছে, যে হোয়াট পারপাসেস ডাজ ইট সার্ভ, প্রশ্ন করছে, আমি কিন্তু উত্তর দিয়ে দিচ্ছি।
প্রশ্ন চাইছে আমরা উত্তর দিয়ে দিয়ে কিন্তু এগিয়ে যাচ্ছি। সো দিস ফেয়ার সার্ভস মেনি পারপাসেস সাচ অ্যাজ কি কি পারপাস দেয় এটা? এনকারেজিং দ্য পাবলিকেশন অফ নিউ বুকস পাবলিকেশন এনকারেজ করে, আমাদেরকে আগ্রহী করে, তোমার উদ্বুদ্ধ করে, স্প্রেডিং এডুকেশন শিক্ষা ক্ষেত্রে উদ্বুদ্ধ করে, অ্যান্ড ইনক্রিজিং পিপলস নলেজ মানুষের জ্ঞান বাড়ায়, অ্যান্ড লাভ ফর লিটারেচার মানে তোমার সাহিত্যের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয়। সো আমাদের কিন্তু মোটামুটি অনেক কিছু লেখা হয়ে গেছে এই বুক ফেয়ার সম্পর্কে। এরপরে ইট ইজ ইউজুয়ালি অর্গানাইজড উইথ দ্য পিপল অফ ইনস্টিটিউশনস লাইক বাংলা একাডেমি এটাকে আয়োজন করে, অ্যান্ড মেনি ওয়েল নোন পাবলিশার্স টেক পার্ট বাই সেটিং আপ স্টলস, এবং অনেক তোমার পাবলিশার্স একত্র হয়ে তোমার অনেক স্টল দেয়, স্টল দিয়ে তোমার হচ্ছে এই বইমেলাটা মানে সাকসেসফুল করে। দিস স্টলস অফার আ ওয়াইড ভ্যারাইটি অফ বুকস, অনেক বই এটাকে অফার করে, ইনক্লুডিং নোভেলস, পোয়েমস, তোমার নোভেল, উপন্যাস, পোয়েম, কবিতা, ড্রামা, নাটক, অটোবায়োগ্রাফি, জীবনী, সায়েন্স বেসড রিলেটেড বুকস, বিজ্ঞান রিলেটেড বুকস অন সোশ্যাল অ্যাওয়ারনেস, অনেক কিছু কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে। ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং পার্টস অফ দ্য বুক ফেয়ার ইজ হোয়েন রিডার্স গেট দ্য চান্স to meet their favorite writers, collect autographs and join in friendly discussions. This create a joyful and inspiring atmosphere for everyone. এবং বইমেলা কিন্তু সবার জন্য একটা সুন্দর অ্যাটমসফিয়ার ক্রিয়েট করে সবার জন্যই। টু মেক সাচ ফেয়ার সাকসেসফুল, কি করা হয়ে থাকে এই বইমেলা সাকসেসফুল করার জন্য কি কি করা হয়ে থাকে? দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু কিপ এভরিথিং অর্গানাইজড, এটাকে তোমার সাকসেসফুল করার জন্য অর্গানাইজ করাটা খুবই প্রয়োজন। প্রোভাইড ক্লিন অ্যান্ড কমফোর্টেবল স্পেসেস ফর ভিজিটরদের জন্য ক্লিন এবং তোমার হচ্ছে কমফোর্টেবল স্পেস আয়োজন করার প্রয়োজন। অ্যান্ড মেক শিওর বুক প্রাইসেস আর অ্যাফোর্ডেবল সো দ্যাট পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ ক্যান অ্যাটেন্ড, এনজয় অ্যান্ড বেনিফিট ফ্রম দ্য ফেয়ার। সো লাস্টে কিন্তু একটা সুন্দর বাক্য বলে দিয়েছে যে আমাদের বইমেলাগুলো কি করতে হবে? মেক শিওর প্রাইসেস লো করতে হবে, অ্যান্ড পিপল যাতে সব সময় সব শ্রেণীর মানুষ, অল ওয়ার্কস অফ লাইফ বলতে বোঝায় সকল শ্রেণীর মানুষ যাতে বইমেলা আসতে পারে, এনজয় করতে পারে, অ্যান্ড বেনিফিট এটা মানে উপকারটা গ্রহণ করতে পারে, এই জিনিসটা আমাদেরকে এনজয় করার জন্য এখানে ইন্ডিকেট করেছে ভাইয়া। সো এই ছিল প্যারাগ্রাফের আমাদের সঠিক নিয়ম। প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রশ্ন থাকবে, ওই প্রশ্নটা ধরে ধরে ধাপে ধাপে আমাদেরকে এগিয়ে গিয়ে আনসারটা করতে হবে ভাইয়া। এখন চলো আমরা একটু প্যারাগ্রাফের সাজেশন তোমাদেরকে দিয়ে দিই। তোমাদের প্যারাগ্রাফের সাজেশন কিন্তু আছে, আমি তোমাদেরকে সাজেশন একটু দিয়ে দিই। একটু তাড়াতাড়ি যাচ্ছি ভাইয়া। আমি তোমাদেরকে সাজেশন দিয়ে দিই। দেখো এখানে কি কি সাজেশন তোমাদেরকে লাস্ট ক্লাসে দিয়েছি, এখন আবার দিয়ে দিচ্ছি। বুক ফেয়ার তোমাদের এখানে কিন্তু পরীক্ষাতে আসবে, বুক ফেয়ার। ইউর স্কুল লাইব্রেরি পরীক্ষাতে আসতে পারে। ট্রাফিক জ্যাম, উইন্টার মর্নিং, ডিফরেস্টেশন, ট্রি প্ল্যান্টেশন, ইউর স্কুল ম্যাগাজিন, ওয়াটার পলিউশন, রেইনি ডে, স্ট্রিট অ্যাক্সিডেন্ট, এ টি স্টল, আর্লি রাইজিং স্ট্রিট হকার। একটা স্ক্রিনশট নিতে পারো, বাট আমি পিডিএফ তোমাদেরকে দিয়ে দিব। সো এটা তোমাদের মূলত ইম্পর্টেন্ট কিছু প্যারাগ্রাফ। আর আমি এখন চলে যাচ্ছি কমপ্লিটিং স্টোরিতে চলে যাই। সবাই একটু আমাকে জানাও যে প্যারাগ্রাফ নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে কিনা, একটু আমাকে জানাও। এই সাজেশনটা ফলো করে যাও, হোপফুলি অনেক কিছু তোমাদের কমন আসবে আগামীকালকে। কমপ্লিটিং স্টোরি পূর্ণ করে আমরা এখন দেখব। বেসিক্যালি দুই ধরনের স্টোরি পরীক্ষাতে আসে, একটা হচ্ছে ট্রেডিশনাল স্টোরি, একটা হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি। তোমাদের জন্য ক্রিয়েটিভ স্টোরি কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন বোর্ডে কিন্তু ক্রিয়েটিভ স্টোরি লাস্ট কয়েক বছর ক্রিয়েটিভ স্টোরি বেশি দিচ্ছে। সো ক্রিয়েটিভ স্টোরি তোমাদের জন্য ইম্পর্টেন্ট, আবার ট্রেডিশনাল স্টোরি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া। সো আমি তোমাদেরকে বলি যে ট্রেডিশনাল স্টোরি বলতে কি বোঝায়। ট্রেডিশনাল স্টোরি বলতে বোঝায় হচ্ছে এমন গল্প যেগুলো আমরা চিরাচরিতভাবে শুনে আসতেছি, দাদার কাছ থেকে, দাদির কাছ থেকে, মামার কাছ থেকে, টিচারের কাছ থেকে, যে গল্পটা সবার মুখে সবাই সেম, মূল ভাবটা একই, যে সকল বাক্যের গল্পের, সেগুলো মূলত আমাদের ট্রেডিশনাল স্টোরি, যেগুলো সবসময় শুনে আসতেছি। আমি লিখলো যেইভাবে লিখবো, যে মূল ভাবটা লিখবো, যে কাহিনী লিখবো, অন্য 10 জন লিখলো সেম কাহিনীই লিখবে, যাকে বলে ট্রেডিশনাল স্টোরি। সবার ক্ষেত্রে সেম হয়ে থাকে, মোটামুটি কাহিনী সেম হয়ে থাকে। আচ্ছা, ট্রেডিশনাল স্টোরি যখন লিখবো আমরা, ট্রেডিশনাল স্টোরিতে কিন্তু আমাদের জানতে হবে গল্পের প্রত্যেকটা জিনিস নিজের মতো করে, মানে কাহিনী সম্পর্কে পড়তে হবে, কাহিনীর আইডিয়া রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে সবকিছুর ক্ষেত্রে। কোনোভাবে বানিয়ে এখানে কিন্তু গল্প লেখা যাবে না। ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে কিন্তু বানিয়ে লেখা যাবে, কিন্তু ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে কিন্তু বানিয়ে লেখার সুযোগটা কিন্তু আমাদের ওভাবে নাই। বানিয়ে লেখার সুযোগ কিন্তু ওভাবে নেই। আমরা লিখবো, হ্যাঁ, মূল ভাবটাকে ঠিক রেখে একটু এগিয়ে গিয়ে আমরা লিখতে পারবো ট্রেডিশনাল স্টোরিতে। যেমন আমি যদি বলি যে বাইজিদ বুস্তামি অ্যান্ড হিজ মাদার, এটা ট্রেডিশনাল স্টোরির মধ্যে পড়বে, বিকজ সবাই আমরা সেম কাহিনীই লিখবো। বা এই টু ফ্রেন্ডস অ্যান্ড দ্য বিয়ার, দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প আমরা সেম ভাবে লিখবো।
বা হচ্ছে আমরা যদি বলি হচ্ছে যে আমরা আরো বলতে পারি যে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এ থার্স্টি ক্রো, এই সব কিছুকে আমরা সুন্দর মতো করে একভাবে গল্প আকারে লিখবো। এবং এক্ষেত্রেও টাইটেল, আমাদের টাইটেল দেওয়া, মোরাল দেওয়া, এগুলো কিন্তু আমাদের হচ্ছে মানে মানে ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট আমরা লিখবো। সো ট্রেডিশনাল স্টোরি পরীক্ষাতে আসতে পারে। দেন ক্রিয়েটিভ স্টোরি। এই ক্রিয়েটিভ স্টোরি বেসিক্যালি কি হয়, এক্ষেত্রে আমাদের নিজের মতো করে গল্পটা সাজিয়ে লিখতে হয়, সম্পূর্ণ নিজের মতো করে গল্প সাজিয়ে লিখতে হয়। এটা অনেকের সাথে এই ক্রিয়েটিভ স্টোরি মিলতে পারে, অনেকের সাথে নাও মিলতে পারে। অনেকের সাথে মিলতে পারে ভাইয়া, অনেকের সাথে কি আমাদের গল্পটা নাও মিলতে পারে, নাও মিলতে পারে। বিকজ আমি কাহিনীটা নিজের মতো করে ক্রিয়েটিভ, নিজের মতো করে সাজিয়ে লিখবো। সো এটা আমাদের হচ্ছে নিজের মতো করে লিখতে হবে, কারোর সাথে মিলতে হবে, নট লাইক দ্যাট ট্রেডিশনাল স্টোরির কাহিনী মিলতে হবে। কিন্তু অন্য কিছুর ক্ষেত্রে নিজের মতো করে না মিললেও সমস্যা নাই। তবে মিলবে না ঠিক আছে, কিন্তু লজিক্যাল জিনিসটা লিখতে হবে। তো লজিক্যালি লিখতে হবে। মিলবে না ফাইন, ট্রেডিশনালটা মিলবে ওকে, কিন্তু ক্রিয়েটিভটা নাও মিলতে পারে। না মিললেও তুমি যা লিখতেছো সেটা কি লজিক্যাল ওয়েতে তোমাকে লিখতে হবে। কথার কথা আমি যদি বলি যে তুমি রাস্তা দিয়ে হাঁটতেছো, রাস্তা দিয়ে হাঁটতে 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 তুমি দেখলা যে একটা পার্স রাস্তায় পড়ে আছে, একটা পার্স রাস্তায় পড়ে আছে। তুমি কি করতে পারো, এই পার্সটা তুমি নিয়ে তুমি দেখলা এই পার্সটা কার, হয়তো বা তোমার খোলার দরকার নাই, তুমি সুন্দর মতো করে পার্সটা তুমি হচ্ছে থানায় গিয়ে দিয়ে আসলা। থানায় গিয়ে দিয়ে আসার পরে তুমি হচ্ছে পার্স পাওয়ার পরে তুমি থানায় গিয়ে দিয়ে আসলা, দিয়ে আসার তুমি হচ্ছে সুন্দর মতো করে ওইটাকে পুলিশের মধ্যে জিডি করে দিয়ে আসলা। পুলিশ এটাকে নিজের দায়িত্বে ওই ব্যক্তির মালিকের কাছে পৌঁছে দিতে পারে। এটা তোমার কি এটা সুন্দর দায়িত্ব হতে পারে। এরপরে তোমার কি হতে পারে যে পুলিশ ওই ব্যক্তিকে পার্সটা দেওয়ার পরে ওই পার্সের যে মালিক সে অনেক বেশি খুশি হয়ে তোমাকে আবার ফোন দেয়, তোমার নাম্বারটাতে ফোন দেয়, পুলিশ স্টেশনে তুমি নাম্বারটা দিয়ে গিয়েছো, ওই নাম্বারে ফোন দেয়, পুলিশ তোমাকে ডাকে, ডাকার পরে ওই ব্যক্তি তোমাকে পুরস্কার দেয়। তো এখানে তুমি আসতে পারো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বা কি বলে, হ্যাঁ এটা তুমি একটা টাইটেল দিয়ে গল্পটাকে তুমি শুরু করতে পারো। সো তুমি জাস্ট তুমি নিজের মতো করে একটা টাইটেল দিলা, সুন্দর একটা টাইটেল দিলা, টাইটেল দিয়ে তুমি তোমার মতো করে গল্পটা কমপ্লিট করে ফেললা। সো এটা ক্রিয়েটিভ স্টোরি হতে পারে। আবার অনেকে এটাও করতে পারে যে আমি পার্স পেলাম, পার্স পাওয়ার পরে নিজের একটা সমিতি আছে, ওই সমিতিতে পার্সটা জমা দিলাম। তোমার হচ্ছে নিজের একটা ক্লাব আছে, ক্লাবে পার্সটা জমা দিলাম, ওই ক্লাবের যে ব্যক্তিবর্গরা আছে, এলাকার যে পঞ্চায়েত বা ক্লাব, ওই ক্লাব থেকেই এই পার্সটা ব্যক্তির মালিকের কাছে পৌঁছে দিচ্ছে। তো তুমি দুইভাবে কিন্তু গল্পটা ফিল আপ করতে পারো। ক্রিয়েটিভ স্টোরির মজাই হচ্ছে এইটা যে নিজের মতো করে সবকিছু প্রেজেন্ট করা যায়, লিখা যায়। আর ট্রেডিশনালের ক্ষেত্রেও নিজের মতো করে লিখা যায়, তবে কাহিনীটা একটু আমাদের ঠিকঠাক রেখে নিজের মতো করে লিখতে হবে। এক্ষেত্রে অন্য কোনো কাহিনী লিখা যাবে না। এখন ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে তুমি কি এটাকে বানিয়ে বানিয়ে তো লিখবাই, কিন্তু ইলজিক্যাল কোনো জিনিস লিখবা না। তো সাপোজ আমি যদি বলি হচ্ছে যে ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে এখানে আসলো হচ্ছে এই যে পার্সের কথা বললাম, তুমি তো পার্সটা খুলে পার্স থেকে টাকা পয়সা নিজের পকেটে রেখে দিবা না। এটা কি লজিক্যালি হয় যে আমি একটা পার্স পেলাম, এটা প্রশ্ন আসলে একটা পার্স পেলা, তুমি পার্স থেকে তুমি প্রথমে পার্স পাওয়ার পর এখানে মোবাইল ছিল, টাকা পয়সা ছিল, খুলে সুন্দর মতো মোবাইলটা, মানি ব্যাগটা, টাকাটা পকেটে পুরে তুমি জাস্ট ভদ্র সাজার জন্য পুলিশ স্টেশনে পরবর্তী জিনিসগুলো দিয়ে আসলা। তাহলে এই পাওয়ার কোনো মূল্য আছে? আমি কি এটাকে তোমার লজিক্যালি প্রেজেন্ট করতে পারবো? লিখতে পারবো না। বা তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, তুমি দেখলা যে একটা নদীর মধ্যে, পুকুরের মধ্যে একটা ছোট বাচ্চা ডুবে যাচ্ছে। তো তুমি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ সিটিজেন, ওই তোমার দায়িত্ব থেকে তুমি কি করলা, একটা রশি দিয়ে বা তুমি সাঁতার কেটে ওই বাচ্চাকে তুমি হসপিটালে নিয়ে গেলা, তুমি তাকে সেভ করলা, রক্ষা করলা। এটা হইতে পারে। বা তুমি কখনো বলবা যে ওই ছেলেটা ওখানে পড়ে, মানে কি বলে এটাকে, পড়ে যাচ্ছে, ডুবতেছে, তুমি তাকে বাঁশ দিয়ে মেরে আরো ডুবাই দিলা, বা তুমি তাকে সাহায্য করো না, দেখে চলে গেলা। এটা কি হয়? লজিক্যালি কিন্তু এগুলো হয় না। সো আমাদের এগুলো লিখাও কিন্তু আলটিমেটলি যাবে না। সো এগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ক্রিয়েটিভ স্টোরির ক্ষেত্রে এবং ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রেও মাথায় রাখতে হবে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন তোমাদেরকে কথা বলি যে স্টোরি লেখার ক্ষেত্রে, বিশেষ করে ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে আমাদেরকে কিন্তু মোরাল দিতে হবে। ট্রেডিশনাল স্টোরির ক্ষেত্রে আমাদেরকে মোরাল দিতে হবে। মোরাল বলতে বোঝায় শিক্ষাটা বোঝায়। আমরা কিন্তু এখানে শিক্ষাটা দিয়ে দিব, মোরাল দিয়ে দিব। আমরা প্রত্যেকটা প্যারাগ্রাফে যেরকম টাইটেল দেই না, সুন্দর একটা টাইটেল দেই না, তেমনি স্টোরির ক্ষেত্রে আমরা সুন্দর একটা টাইটেল দিব এবং লাস্টে গিয়ে আমরা একটা সুন্দর মোরাল লিখে একটা সুন্দর মোরাল দিয়ে দিব। ট্রেডিশনালের ক্ষেত্রে যদি এটা, প্রত্যেকটা ট্রেডিশনাল স্টোরি কিন্তু একটা শিক্ষা দিয়ে যায় আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়। তুমি যখন কোনো গল্প পড়ো, ওই গল্প থেকে একটা শিক্ষা কিন্তু পাওয়া যায়, গল্প থেকে একটা শিক্ষা পাওয়া যায়।
তেমনি মনে করো তোমার স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এই গল্প থেকে আমরা হেয়ার অ্যান্ড টরোটাইস, এই গল্প থেকে আমরা এই শিক্ষাটা পাই। বা দুই বন্ধু এবং ভাল্লুকের গল্প থেকেও কি আমরা কি শিক্ষা পাই, যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, বিপদের বন্ধুই পরম বন্ধু, এই শিক্ষাটা কিন্তু আমরা এখান থেকে পাই। সো আমাদের প্রত্যেকটা গল্পের ক্ষেত্রে কিন্তু একটা শিক্ষা পাই, ওই শিক্ষাটা লাস্টে গিয়ে আমাদের মোরালে ইউজ করতে হবে। অনেকে যেটা করে মোরালটাই টাইটেলে দিয়ে দেয়। সে ফর এক্সাম্পল আমি দ্য হেয়ার অ্যান্ড আর টরোটাইস, এই গল্প থেকে আমি কি শিখতে পেলাম, যে স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, আমি এটা শিক্ষা পেলাম না, এটাকে মোরালে দিব। কিন্তু আমি অনেকে সেম এই স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এই মোরালটাই টাইটেলে দিয়ে দিবে। তখন টাইটেলে যদি এটা দিয়ে দাও তখন কিন্তু মোরাল দেওয়ার আর কোনো জায়গা থাকে না, কজ তুমি মোরালটাই টাইটেলে ইউজ করে ফেলছো। তুমি যেটা করবা, তুমি মোরালটা মোরালেই রাখবা, মোরালটা তুমি মোরালেই রাখবা, নিচেই দিবা, প্যারাগ্রাফের বা স্টোরির নিচেই দিবা, কিন্তু জাস্ট নিজের মতো করে টাইটেল তুমি চুজ করবা। যেমন এখানে স্লো অ্যান্ড স্টাডি উইন্স দ্য রেস, এটা আমাদের মোরাল। এটার গল্পের টাইটেল কি হতে পারে, যে দ্য এ হেয়ার অ্যান্ড আ টরোটাইস, একটা খরগোশ এবং একটা কচ্ছপের গল্প, বা স্টোরি অফ আ হেয়ার অ্যান্ড আ টরোটাইস। অথবা আমি যদি বলি যে ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, যে ব্যর্থ হইতে হইতে মানুষ সফল হইতে পারে, সেটা যদি আমি টাইটেলে দিয়ে দেই আমি কিন্তু মোরাল পাচ্ছি না। আমি এটা কার গল্প, এটা রবার্ট ব্রুসের গল্প না, রবার্ট ব্রুসের গল্পটা আমি মোরালে ইউজ করলাম, আর কি বলে রবার্ট ব্রুস ফেইলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস আমি মোরাল ইউজ করলাম, আর রবার্ট ব্রুস অ্যান্ড হিজ কিংডম সুন্দর নিজের মতো করে টাইটেল আমি নিজের মতো করে মানে টাইটেল দিয়ে দিলাম। তখন আমি টাইটেলও দিতে পারবো, আমি তখন মোরালও দিতে পারবো, টাইটেলও দিতে পারবো, আমি তখন মোরালও দিতে পারবো। ঠিক আছে, কিন্তু অনেক সময় দেখা যায় একটা গল্পের দুইটা মোরাল, একটা গল্পের দুইটা মোরাল অনেক সময় পাওয়া যায়। দুইটা মোরাল পেলে একটা আমি টাইটেলে ইউজ করতে পারি, সমস্যা নাই, একটা আমি মোরাল ইউজ করতে পারি, বিকজ আমার মোরাল দুইটা আছে, আমি দুটো তার মোরাল লিখবো না, আমি মোরাল একটা লিখবো। একটা মোরাল তুমি টাইটেলে দিলা, আর একটা মোরাল তুমি হচ্ছে নিচে গল্পের শেষে দিলা। যদি দুইটা মোরাল থাকে বা একের অধিক কোনো মোরাল থাকে সেক্ষেত্রে এটা করতে পারি, কিন্তু নর্মাল যদি গল্পের একটাই মোরাল থাকে, ওই মোরালটা আমরা বাক্যে টাইটেলে দিব না, নিচে দিব, গল্পের নিচে দিব, আর টাইটেলটা নিজের মতো করে টাইটেল সুন্দর একটা টাইটেল বানিয়ে দিতে পারি আমরা। এটা আমরা করবো ভাই, এটা আমরা করতে পারি। আচ্ছা, আর কিভাবে লিখবো একটা স্টোরি কিভাবে উপস্থাপন করব সেম ভাবেই টাইটেলটা আমরা ব্লু পেন দিয়ে লিখবো, এবং মোরালটাও কি আমরা সেম ভাবে ব্লু পেন দিয়ে লিখবো। টাইটেল আমরা ব্লু পেন দিয়ে লিখবো এবং মোরালটাও কি আমরা ব্লু পেন দিয়ে লিখবো। অলরাইট, আমি একটু পরে সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, পরীক্ষায় যে কোনো ক্রিয়েটিভ বা ট্রেডিশনাল একটি গল্পের শুরু দেওয়া থাকবে, তা শেষ করতে হবে। একটা গল্পের দুইটা বা তিনটা লাইন দেওয়া থাকবে, ওই তিনটা লাইন লেখার পরেই মূল লেখাগুলো আমাদেরকে এগিয়ে যেতে হবে, এবং গল্প লেখার পূর্বে গল্পের বিভিন্ন ধাপগুলো সাজিয়ে নিতে হবে। আমি কোথায় কি লিখবো, কোথায় কোন লাইনটা লিখবো, কোথায় কোন প্লটটা লিখবো, এগুলো কিন্তু আমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, আদারওয়াইজ ঝামেলা ফেস করতে হতে পারে। মাঝখানে ব্ল্যাঙ্ক হয়ে যাবো যে হায় হায় কি লিখতেছি, কি লিখবো, লেখার কোনো সুযোগ কিন্তু পাবো না, এটা কিন্তু আমাদেরকে করা যাবে না। আচ্ছা, গল্পের একটি আউটলাইন বা প্লট তৈরি করতে হবে, প্রত্যেকটা গল্পের আউটলাইন বা প্লট তৈরি করতে হবে। আমি কোথায় কি করতেছি, কোথায় কাকে নিয়ে লিখতেছি, প্লটগুলো কিভাবে গল্পটা এগিয়ে যাবে, এটা সুন্দর প্ল্যানিং করে আমাদেরকে গল্প লেখার সময় তুমি 2 মিনিট ভাবো, 3 মিনিট ভাবো, সমস্যা কি, ভেবে তুমি এটা প্ল্যান করে আগাও। পরিকল্পনা কিন্তু কাজের অর্ধেক, তুমি পরিকল্পনা সুন্দর হলে কিন্তু তোমার কাজটা সুন্দর হবে। তো তুমি পরিকল্পনা করলা, করে জিনিসটাকে সুন্দর মতো করে এগিয়ে নিয়ে তুমি লিখতে পারবো ভাইয়া। তো একটি গল্পের একটি আউটলাইন বা প্লট আমাদেরকে তৈরি করতে হবে। এরপরে সম্পূর্ণ গল্পটির প্লট অনুযায়ী একটি উপযুক্ত টাইটেল লিখতে হবে। তো গল্পের প্লট তুমি দিলা, প্লট অনুযায়ী একটি উপযুক্ত টাইটেল তোমাকে লিখতে হবে। টাইটেল তুমি দিলা, সুন্দর একটা টাইটেল তুমি এখানে উল্লেখ করবা। টাইটেল উল্লেখ করার পরে তুমি হচ্ছে মোরালটা উল্লেখ করলা, এবং গল্পের শুরুতে কোনো লম্বা ব্যাখ্যা প্রদান না করে সরাসরি ঘটনা শুরু করতে হবে এবং তা গতিময় করতে হবে। সিম্পলি তোমার মানে মেইন ঘটনা, আমি কিন্তু শুরুতে মেইন ঘটনা দিয়ে দিব না, মেইন ঘটনাকে আমি শুরুতে দিয়ে দিব না। প্রথম যে বাক্যের লাইনগুলো আছে, নিজের মানে প্রশ্নের যে লাইনগুলো আছে, সেই লাইনটা লিখবো, লেখার পরে ধাপে ধাপে বাদ বাকি জিনিসগুলোর দিকে যাব। হুট করে আমার মেইন লেখার দিকে যাওয়ার কোনো দরকার নাই, এগুলো জানি, এগুলো বলার কিছু নাই। আর ডিরেক্ট স্পিচ, গল্পগুলো অলওয়েজ ডিরেক্ট স্পিচে লিখতে হবে, ডিরেক্ট স্পিচ, ইনডিরেক্ট স্পিচে কিন্তু লেখা যাবে না। ডিরেক্ট স্পিচে লিখতে হবে এবং ইনডিরেক্ট স্পিচে লেখা যাবে না। আর গল্পগুলো অলওয়েজ পাস্ট টেন্সে হবে, পাস্ট টেন্স, গল্পগুলো সাধারণত পাস্ট টেন্সে হয়, প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে গল্প হয় না, পাস্ট টেন্সে লিখতে হয়। মাঝখানে 2-1টা বাক্য হয়তো পাস্টে, প্রেজেন্ট বা ফিউচার হইতে পারে, বাট ওভারঅল মানে যে কোনো গল্পেরই মূল প্রতিপাদ্য জিনিস পাস্ট টেন্স, সবকিছু পাস্ট টেন্সে আমাদেরকে লিখতে হয়। চলো আমরা একটা গল্প দেখি কিভাবে লিখতে হবে।
এটা আমাদের হচ্ছে রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি বিলো, ইট ইজ কমপ্লিট, অ্যাড at least 10 new sentences to complete it, give a suitable title to it. So এটাকে সুইটেবল টাইটেল দিতে বলছে, নিজের মতো করে প্রেজেন্ট করতে বলছে। তো দেখো, ইট ওয়াজ আ হট সামার ডে, এটা হচ্ছে গ্রীষ্মের একটা গরমকাল। A crow became very thirsty and flew from one place to another place in search of water. So বলছে এটা হট সামার ডে, এটা হচ্ছে তোমার গরমের দিন, একটা কাক তোমার হচ্ছে very thirsty and flew from one place to another place, এক জায়গা থেকে আরেক জায়গায় তারা যাচ্ছিল, in search of water, তোমার হচ্ছে ওয়াটারের খোঁজে, পানির খোঁজে তারা গিয়েছিল। আচ্ছা, যাওয়ার পরে a crow become thirsty, তো এটা দেখো আমি কিন্তু এখানে কোনো টাইটেল দেয় নাই, প্যারাগ্রাফে কিন্তু টাইটেল দিয়ে দেয়, এখানে কিন্তু কোনো টাইটেল দেয় নাই। সো আমি নিজের মতো করে একটা টাইটেল এখানে উল্লেখ করে দিব যে এ থার্স্টি ক্রো, এ থার্স্টি ক্রো আমি টাইটেল উল্লেখ করতে পারি। টাইটেল উল্লেখ করার পরে দেখো ভাইয়া, আমি টাইটেল উল্লেখ করলাম বা হোয়াট দেয়ার ইজ এ উইল, দেখো আমি টাইটেল উল্লেখ করলাম এইটা যে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মোরাল দেওয়া যায়, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ মোরাল দেওয়া যায়। সো দেখো, এটা কিন্তু মোরাল যদি এটা দেই, তাহলে আমি টাইটেলে কি এ থার্স্টি ক্রো ইউজ করতে পারি, এ থার্স্টি ক্রো ইউজ করতে পারি টাইটেলে, এটাকে আমি মোরালে নিয়ে যেতে পারি। বা এই গল্পের দুইটা মোরাল আছে, এই গল্পের দুইটা মোরাল আছে, একটা হচ্ছে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়, আর একটা হচ্ছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, এটাও কিন্তু আমাদের একটা গল্পের টাইটেল হতে মানে মোরাল হতে পারে। সো তুমি যে কোনো দুইটা মোরাল, একটা মোরাল তুমি টাইটেলে ব্যবহার করলা, আর নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন এইটা তুমি মোরালে ব্যবহার করতে পারলা, তাহলে দুইটা কাজই তোমার কিন্তু এট এ টাইম হয়ে যাচ্ছে সেম জিনিস থেকে। আর প্রশ্নে যতটুকু দেওয়া আছে, প্রশ্নে যতটুকু দেওয়া আছে ততটুকু সবার আগে তুমি লিখবা, ততটুকু তুমি সবার আগে লিখবা, পরেরটা তুমি হচ্ছে নিজের মতো করে সাজাবা। প্রশ্নে যা দেওয়া আছে প্রশ্নের পরবর্তী অংশ থেকে ডিরেক্টলি লেখা শুরু করে দিও না, প্রশ্নে যা আছে তা কিন্তু উল্লেখ করবা, উল্লেখ করার পরে বাদ বাকি জিনিসগুলো তুমি তোমার মতো করে লিখে যাবা। আর প্রশ্নের যে যতটুকু লেখা আছে, এই যে ইট থেকে শুরু করে ওয়াটার পর্যন্ত যতটুকু অংশ প্রশ্নে দেওয়া আছে ততটুকু অংশ তুমি আন্ডারলাইন করবা, যতটুকু অংশ প্রশ্নে দেওয়া আছে ততটুকু অংশ শুধুমাত্র তুমি আন্ডারলাইন করে দিবা, ব্লু পেন দিয়ে লিখতে পারো। আমি আবারও বলছি, যতটুকু অংশ প্রশ্নে দেওয়া আছে ঠিক ততটুকু অংশ তুমি হচ্ছে ব্লু পেন দিয়ে লিখতে পারো, বাদ বাকি নিজের লেখা শুরু করবো যখন সেটা ব্ল্যাক পেন দিয়ে লিখতে পারো, সমস্যা নাই। এটা ভাই যখন এনডিসিতে ছিলাম, ওই এনডিসিতে যখন আমরা ছিলাম তখন ওই বেসিক্যালি এনডিসির জিনিসটা ভাইয়াকে শিখিয়েছিল, টিচাররা শিখিয়েছিল, আমরা এটা করতে পারি। সো আমরা এটা করব, ব্লু পেন দিয়ে লিখবো, এবং ব্লু পেন দিয়ে না লিখে আমরা যখন এটা লিখবো, লেখার পরে আমরা এটাকে আন্ডারলাইন, পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিতে পারি। প্রশ্ন যতটুকু আছে ততটুকু আমার পেন্সিল দিয়ে আন্ডারলাইন করে দিতে পারি, অথবা ব্লু পেন দিয়ে লিখতে পারি, বাদ বাকি জিনিসটা আমরা এমনিতেই এগিয়ে গিয়ে লিখতে পারি ভাইয়া, সমস্যা নাই। আচ্ছা দেখো ভাই, এখানে সেম ওয়াটার পর্যন্ত এনিহোয়ার এতটুকু মনে করো প্রশ্ন দেওয়া আছে, এটাকে ব্ল্যাক পেন দিয়ে ব্লু পেন দিয়ে লিখবো, যদি এখানে ব্ল্যাক পেন দিয়ে লেখা আর ব্ল্যাক পেন দিয়ে লিখলে নিচে আন্ডারলাইন, যে এনিহোয়ার পর্যন্ত আমরা কি আন্ডারলাইন করে দিব ভাইয়া, সবাই আমরা আন্ডারলাইন করে দিব। এ থার্স্টি ক্রো ওয়াজ ফ্লাইং, এ থার্স্টি ক্রো ওয়াজ ফ্লাইং, এটা গল্পটা আর বলার দরকার নাই, তোমার গল্পটা সবাই জানো, নিজের মতো করে গল্পটা আমরা একটা ধাপে ধাপে লিখে ফেলতে পারবো। আর মনে রাখবা যে গল্পের মধ্যে আমরা প্যারাগ্রাফ প্যারা করে দিতে পারবো, সমস্যা নাই। গল্পের মধ্যে আমরা দেখো এখানে প্যারা করছে, এখানে প্যারা আছে, আবার দেখো এখানে প্যারা আছে, আমরা প্যারা করে দিতে পারি, প্রবলেম নাই। বাট প্যারাগ্রাফে কিন্তু কোনোভাবে কোনো প্যারা, কোনো গ্যাপ দেওয়া যাবে না, কোনো গ্যাপ দেওয়া যাবে না। স্টোরির ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা চাইলে গ্যাপ দিয়ে প্যারা দিয়ে লিখতে পারবো, প্রবলেম নাই। চলো আমরা এবার স্টোরি কিছু সাজেশন দেখি, স্টোরির কিছু সাজেশন আমরা একটু ফলো করি, দেখি, কভার করি। দেখো যে হোয়াট দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, থার্স্টি ক্রো খুবই ইম্পর্টেন্ট, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস, ফেলিওর নোবডি, ইউনিটি ইজ স্ট্রেংথ, বাইজিদ, রেস ডাজ নট মেক এ ম্যান গ্রেট, হু ইজ টু বিল্ড দ্য ক্যাট, কিং মিডাস, হ্যাঁ। দেন আমাদের হচ্ছে ডিভাইডিং ব্রেড বাই আ কানিং মানকি, হ্যাঁ এটা ইম্পর্টেন্ট, রিক্সা পুলার, দেন ক্রিয়েটিভ, এগুলো হচ্ছে ট্রেডিশনাল ভাইয়া, এগুলো হচ্ছে আমাদের ট্রেডিশনাল স্টোরির জন্য ইম্পর্টেন্ট 10টা। আর এগুলো হচ্ছে ক্রিয়েটিভ স্টোরি, নিজের মতো করে বানিয়ে লিখতে, যে রিক্সা পুলার অ্যান্ড লটারি টিকিট, মানে সেটা টিকিট পাইছে, রিক্সা পুলার এবং টিকিট পাইছে, টিকিট পেয়ে হয়তো বা সে গরিবদেরকে সাহায্য করছে, নিজের বাড়ি করছে, বাবা মায়ের জন্য টাকা তোমার তাদেরকে উপহার দিচ্ছে, অনেক কিছু নিয়ে আসছে, জীবনটা চেঞ্জ হয়ে গেছে, এটা বানিয়ে লিখতে পারি আমরা। হয়তো তোমরা আরো সুন্দর কিছু আইডিয়া জেনারেট করতে পারো ব্রেন স্টর্মিং করে। ডিভাস্টেটিং ফ্রি অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্ট, ফায়ার অ্যাক্সিডেন্ট ইন গার্মেন্ট ফ্যাক্টরি, সো আগুন লাগছে কোনো ফ্যাক্টরিতে, এটা নিয়ে আসলে কি করণীয়, তুমি কি করছো, হতে পারে অনেস্টি দ্য বেস্ট পলিসি, এই যে তোমার হচ্ছে ওই পার্টস পড়ে গেল, তোমার সততা হচ্ছে এটা প্রকাশ পেলো, এইটা তুমি এখানে উল্লেখ করতে পারো। দেন নেম রিকনসাইলস এ মাদার উইথ হার সান অ্যান্ড ডটার ইন ল, তোমার হচ্ছে একটা মানে বিয়ের কাহিনী বা তোমার হচ্ছে কোনো সমঝোতা নিয়েও তোমার হচ্ছে মানে
সান অ্যান্ড ডটার ইন ল নিয়ে তুমি গল্পটা লিখতে পারো। তো মোটামুটি এগুলো আমাদের ক্রিয়েটিভ স্টোরি পরীক্ষাতে আসতে পারে এবং নিজের মতো করে আমরা বানিয়ে বানিয়ে সুন্দর মতো করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। চলে যাই আমরা গ্রাফ এন্ড চার্টার পরে দেখবো ভাইয়া, গ্রাফ এন্ড চার্ট যেহেতু আমাদের কাভার করা হয়েছেই, আমরা এটা পরে দেখবো। আর এখন চলে যাব হচ্ছে ইনফর্মাল লেটারে চলে যাব, ইনফর্মাল লেটারে চলে যাব। ঠিক আছে, চলো আমরা ইনফর্মাল লেটারে চলে যাই। আমাদের লেটারটা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি কি কি আছে লেটারের মধ্যে বা কিভাবে লিখবো। আচ্ছা, একটা লেটার লেখার সময়, এটা ইনফর্মাল লেটার বা লেটার লেখার সময় আমাদেরকে বিভিন্ন জিনিস মাথায় রাখতে হবে। দেখো ইনফর্মাল লেটারের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা হচ্ছে আমাদের ডেট অ্যান্ড অ্যাড্রেস উল্লেখ করব। ডেট অ্যান্ড অ্যাড্রেস সবার শুরুতে কিন্তু ডেট দিব, তারপরে অ্যাড্রেস দিব, ডেট এবং অ্যাড্রেস উল্লেখ করব, এরপরে গ্রিটিংস দিব। বাই দ্য ওয়ে লেখার সময় কিন্তু ডিরেক্টলি তারিখ দিয়ে দিব। মনে করো আছে কয় তারিখ, মনে করো 27/4/2025, কথার কথা তারিখ দিয়ে দিব। এরপর তোমার ঢাকা, ঢাকা খিলগাঁও, কথার কথা ঢাকা বাসা বাবা ঢাকা খিলগাঁও দিয়ে দিলা, তারিখটা দিবা। কিন্তু আবার অনেকে এভাবে দিবে ডেট, ডেট লিখে কোলন দিবে, বা লোকেশন অ্যাড্রেস, অ্যাড্রেস লিখে কোলন দিবে। এমনটা কিন্তু করা যাবে না, তুমি ডিরেক্টলি তারিখ দিয়ে দিবা, ডিরেক্টলি তুমি হচ্ছে অ্যাড্রেস দিয়ে দিবা। তারিখ লেখার দরকার, ডেট অ্যাড্রেস এই ওয়ার্ডটা লেখার দরকার নাই, বুঝে নিবে সবাই। ডেট এবং অ্যাড্রেস দিবে, এরপরে গ্রিটিংস দিবা, ডিয়ার হাবিব, ডিয়ার কি বলে হাবিবা, যেভাবে যে নামটা থাকে সে নামটা দিবা। আর নাম দেওয়ার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে লেটারের মধ্যে প্রশ্ন যদি কারো নাম উল্লেখ থাকে, প্রশ্নে যদি কারো নাম উল্লেখ থাকে ওই নাম অনুসারে লিখতে হবে। প্রশ্নে যদি কারো নাম দেওয়া থাকে ওই নামটাকে উল্লেখ করে লিখতে হবে। আর প্রশ্ন যদি নাম দেওয়া না থাকে নিজের মতো করে জিনিসটা লিখতে হবে। ওকে, গ্রিটিংস, আমি গ্রিটিংস দিব, ডিয়ার লিখে গ্রিটিংস দিব। হ্যাঁ, বডি অফ দ্য প্যারাগ্রাফ, বডি অফ দ্য প্যারাগ্রাফ বলতে বুঝে হচ্ছে প্যারাগ্রাফের মেইন, সরি বডি অফ দ্য লেটার, বডি অফ দ্য লেটার বলতে বোঝায় প্যারাগ্রাফ লেটারের মূল পার্টটুকুকে আমাদের হচ্ছে বডি অফ দ্য লেটার বলা হয়ে থাকে। মূল পার্টকে আমাদের কি বডি অফ দ্য লেটার বলা হয়ে থাকে। মূল পার্ট কি কি থাকতেছে এখানে, যে আমি ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট দ্য প্রাইজ গিভিং সেরেমনি অফ আওয়ার স্কুল, সো নাও আই এম গোয়িং টু রাইট অ্যাবাউট দ্যাট। সো এটা দিয়ে তুমি একটা ছোট প্যারা করলা, ছোট্ট প্যারা করে সেকেন্ড প্যারাতে গিয়ে তুমি মূল লেখাটা শুরু করলা, যে আওয়ার প্রাইজ গিভিং সেরেমনি হেল্ড অন অমুক তারিখে, I was awarded with two prizes for my sports activities. I joined অথবা I competed with many players in my school and I was the first of that specific একটা সেগমেন্ট তুমি বললা। ওই সেগমেন্ট অনুযায়ী তুমি হচ্ছে পুরস্কার পেয়েছো, কোথায় কোথায় পুরস্কার পেয়েছো, কি কি পুরস্কার পেয়েছো, সব কিছু তুমি তোমার মতো করে উপস্থাপন করে করে এগিয়ে গেলা। সো এখানে বডি অফ দ্য প্যারাগ্রাফ লেটার লিখতে তুমি শেষে কনক্লুশন লিখলা, কনক্লুশন যে নো মোর টুডে, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু দ্য ইয়াঙ্গার্স। তো এই কথাটা তুমি এখানে উল্লেখ করে লিখতে পারো, এতে তোমার হয়তো বা কনক্লুশনটা সুন্দর হবে। কমপ্লিমেন্টারি ক্লোজিং, ইউ লাভিং ফ্রেন্ড বা ইউ লাভিং কি বলে এটাকে সিস্টার, ইউ লাভিং ব্রাদার, যাকে লিখতেছো সম্পর্কটা কি সে সম্পর্ক অনুযায়ী তুমি এটা কমপ্লিমেন্টারি ক্লোজিং তুমি দিবা। আর লাস্টে এনভেলপ, এই এনভেলপটা আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এনভেলপটা আমরা কিন্তু উল্লেখ করব। সো 6টা জিনিস, একটা ডেট দেখা, ডেটটা মাথায় রাখা, এগুলো ইজি মাথায় রাখতে পারবা। গ্রিটিংস হ্যালো বা ডিয়ার ফ্রেন্ড, ডিয়ার করিম, হ্যাঁ এটা দিয়ে দিবা, বডি দিবা, কনক্লুশন শেষ করবা, কমপ্লিমেন্টারি ক্লোজিং যে নো মোর টুডে ইউ লাভিং ফ্রেন্ড সামথিং লাইক দ্যাট, ব্রাদার সিস্টার, হ্যাঁ সান বা ডটার, এনভেলপ দিয়ে দিবা, এনভেলপটা কমপ্লিট করে ফেললাম। দেখো এখানে কোশ্চেন, একটা কোশ্চেন দেখো কি কি, একটা কোশ্চেন পরীক্ষাতে আসছে যে সাপোজ ইউ আর হাবিব অথবা হাবিবা, হ্যাঁ ইউ হ্যাভ আ ফ্রেন্ড কল্ড রাজীব অ্যান্ড রেশমা। সো তোমার কিন্তু বলে দিছে, তুমি যদি ছেলে হয় তোমার নাম হাবিব, তুমি যদি মেয়ে হয় তোমার নাম হাবিবা, আর তোমার বন্ধুর নাম রাজীব এবং তোমার বান্ধবীর নাম হচ্ছে রেশমা। সো হি অর শি ইনফর্মড ইউ, তোমাকে ইনফর্ম করেছে অ্যাবাউট হিজ প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন, তার প্ল্যান সম্পর্কে বলেছে। অ্যান্ড হি অর শি অলসো entreated you to inform him or her about your plan after এসএসসি এক্সামিনেশন। তো তোমার মেট্রিক পরীক্ষার পরে কি কি প্ল্যান আছে সেটা সম্ভবত তোমার এখানে উল্লেখ করতে হতে পারে। নাও রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অর হার অ্যাবাউট ইউর প্ল্যান আফটার এসএসসি এক্সামিনেশন। তোমার প্ল্যানটা কি, তুমি প্ল্যান থেকে তুমি হচ্ছে কি সব কিছু বাদ দিয়ে কি শুধু ঘুরবা, নাকি এনজয় করবা, নাকি অন্য কোনো কোর্সে লঞ্চ করবা, জয়েন করবা, নাকি টার্মিনেট স্কুলের কলেজ অ্যাডমিশন কোর্সে তুমি জয়েন করবা, নাকি এইচএসসি গ্রামার ফাউন্ডেশন কোর্সে তুমি জয়েন করবা, তোমার কাজটা কি হবে, সেই সমস্ত জিনিসগুলো নিয়ে মোটামুটি এটা আমাদের আসতে পারে পরীক্ষার জন্যে। তো দেখো আমি সবার শুরুতে কি দিব, তারিখ দিয়ে দিব। দেখো তারিখ দিয়ে দিলাম, এই তারিখ অমুক তারিখ দিয়ে দিলাম, তারিখ তোমার পরীক্ষার তারিখ না, সো এই তারিখ তুমি দিয়ে দিলা। মোহাম্মদপুর ঢাকা অ্যাড্রেস দিয়ে দিলা। আমার শুরুতে কি ছিল, দেখো ডেট ছিল অ্যাড্রেস ছিল, দিয়ে দিলা, ডেট ছিল অ্যাড্রেস, একটা দুটা লাইনে পরপর দিয়ে দিবা, একটু গ্যাপ দিবা,
একটু গ্যাপ দিয়ে এই যে গ্রিটিংস, এরপরে গ্রিটিংস ছিল না, এই গ্রিটিংস তুমি শুরু করলে দেওয়া, ডিয়ার রাজীব, তোমার বন্ধু রাজীবকে তুমি লিখেছো, তো ডিয়ার রাজীব, এই যে আই হোপ দিস লেটার ফাইন্ডস ইউ ওয়েল, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর প্ল্যানস, এগুলো তোমার হচ্ছে বডি শুরু করে দিলা। বডিতে কিন্তু শুরুতে দেখো আই এম প্ল্যানিং টু টেক আ শর্ট ব্রেক টু রিল্যাক্স অ্যান্ড রিফ্রেশ, একটা ছোট্ট প্যারা দিবা, প্যারা দেওয়ার পরে মূল লেখাটা এবার শুরু করে দিলা, মূল লেখাটা তুমি এবার শুরু করে দিলা। দেন আই উইল ফোকাস অন প্রিপেয়ারিং ফর অ্যাডমিশন টু আ গুড কলেজ, আই উইল বি স্পেন্ডিং সাম টাইম রিভিউইং মাই অপশনস অ্যান্ড গেটিং রেডি ফর দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, আই অলসো হোপ টু স্পেন্ড, এগুলো সব তুমি লিখলা। লেখার পরে দেখো ভাই এই যে লেট মি নো ইউর থটস, শেষ করে দিলা। ক্লোজিং তুমি করলা, এরপর দেখো ক্লোজিং, এই যে আমাদের কিছু লেখা নেই, এই যে কনক্লুশন তুমি করতে হবে, কমপ্লিমেন্টারি ক্লোজিং দিতে হবে অ্যান্ড এনভেলপ দিতে হবে। তো তুমি এখানে দেখো তোমার লেখা শেষ, তুমি এখান থেকে দেখো লেট মি নো ইউর থটস, এটা তুমি সুন্দর একটা ক্লোজিং এখান থেকে শুরু করলা। এরপরে কমপ্লিমেন্টারি গ্রিটিংস, দেখো বেস্ট রিগার্ডস হাবিব, শেষ করে দিলাম। একটা কমপ্লিমেন্টারি গ্রিটিংস দিলা যে বেস্ট রিগার্ডস বা ইউ লাভিং ফ্রেন্ড হাবিব, গ্রিটিংস তুমি শেষের দিকে দিয়ে দিলা। আর এখানে তুমি একটা ক্লোজিংটা তুমি সুন্দর মতো করে মেনটেন করলা। অ্যান্ড লাস্ট অফ অল তোমাকে এখানে একটা এনভেলপ দিতে হবে, একটা খাম তোমাকে এখানে দিতে হবে। খাম দিলে তোমার জন্য কি হবে, সুন্দর হবে। রাইট সাইডে দিতে হয় নাকি বাম সাইডে দিতে হবে? অলওয়েজ বাম সাইডে দিবা ভাইয়া, সবকিছু এক্সিয়াল মেনটেন করবা। এই অ্যাড্রেস আবার এখানে দিলে কিন্তু কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। হ্যাঁ, নিয়মটা ছিল আগে, এটা প্রিমিটিভ একটা নিয়ম, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ফলো করতে পারে, বাট আমরা অলওয়েজ বাম সাইডটা ফলো করে লিখবো। সবকিছু এক সাইডে বাম পাশে লিখবো, ডাইন সাইডে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। সবকিছু আমরা একটা সাইডে লিখবো, আমাদের আলাদা সাইডে কিন্তু যাওয়ার কোনো প্রয়োজন নাই। অলরাইট, সো এটা আমরা করব বেস্ট রিগার্ডস হাবিব। এরপরে এনভেলপ দিয়ে দিব আমরা, দেখো ফ্রম হাবিব টু রামেশ, হ্যাঁ, বা টু মোহাম্মদপুর অ্যাড্রেস, এটা এই অ্যাড্রেস থেকে গিয়েছে। টু কার কোথায় যাবে, উত্তরা যাবে, ঢাকা থেকে উত্তরা যাবে। এখানে স্ট্যাম্প লিখে দিব আমরা, স্ট্যাম্প মানে খাম বুঝাইতেছে, দিয়ে দিব আমরা। আর এখানে এই যে পুরো এই পাশে উপরের দিকে আমরা এই বক্সটা এই উপরে মানে চড়া করবো হচ্ছে আমরা 5 ইঞ্চ, 5 ইঞ্চি আমরা করব। আর নিচে আমরা হচ্ছে 3 ইঞ্চ করব, ঠিক আছে? নিচে দিয়ে 3 ইঞ্চি এবং সাইড হচ্ছে আমাদের 5 ইঞ্চ। আমরা এভাবে প্রেজেন্টটা করবো বা লেখার চেষ্টা করবো ভাইয়া, অন্য কোনো জিনিস আমরা করব না। সবাইকে বুঝতে পারছি ভাইয়া? ওকে, সব আশা করি বুঝতে পারছি। আমাদের ইনফর্মাল লেটার নিয়ে কোনো প্যারা নাই। আমরা এবার একটু সাজেশন তোমাদেরকে, ইনফর্মাল লেটার সাজেশন তোমাদেরকে দেই। সাজেশন হচ্ছে বেসিক্যালি এটা যে রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইন্টেন্ট ডু প্ল্যান আফটার দ্য এক্সামিনেশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যখন মেট্রিক পরীক্ষার পরে কি প্ল্যান করছো এটা লিখতে হবে তোমার। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং ইউর কান্ট্রি, তোমার দেশ সম্পর্কে ডেসক্রাইব করে তুমি কিছু লিখতে পারো, এটাও ইম্পর্টেন্ট। রাইট আ লেটার টু ইউর ইয়াঙ্গার ব্রাদার, হ্যাঁ, ফিজিক্যাল এক্সারসাইজের ইম্পর্টেন্স আসতে পারে, বার্থডে গিফট আসতে পারে, হ্যাঁ, কো কারিকুলার অ্যাক্টিভিটি তোমার পরীক্ষাতে আসতে পারে, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো দেখে নিতে হবে। এরপরে ব্রিলিয়ান্ট সাকসেস, পরীক্ষাতে ভালো রেজাল্ট করছো, তাকে কংগ্রেচুলেট করবা, সেটা আসতে পারে এখানে। দেন নিউজ পেপার পড়ার জন্য তুমি তাকে অ্যাডভাইস দিতে পারো। পিকনিক, ডেসক্রাইবিং দ্য পিকনিক ইউ হ্যাভ এনজয়েড, এটা আসতে পারে। সামার ভ্যাকেশন নিয়ে আসতে পারে। প্রোগ্রেস অফ স্টাডিজ, পড়াশোনার উন্নতি নিয়ে পরীক্ষাতে আসতে পারে। দেন টেলিং হার অ্যাবাউট ইউর হোস্টেল লাইফ, তোমার হোস্টেল লাইফ নিয়ে পরীক্ষাতে আসতে পারে। সো এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের ইম্পর্টেন্ট ইনফর্মাল লেটার, আমরা এটা ফলো করব। আর ইমেলও আসতে পারে পরীক্ষাতে, ইমেলও আসতে পারে, সেটা একটু দেখি আমরা। দেখো ইমেল লেখার সময় হচ্ছে আমাদের কি থাকতে হবে এটা আমাদের দেখার দরকার নাই। ইমেল লেখার স্ট্রাকচারটা আমরা ফলো করব, স্ট্রাকচারটা ফলো করব। সেম ইনফর্মাল লেটারও যা ছিল মোটামুটি ইমেলও সেমটাই থাকবে, কিন্তু কিছু অফিসিয়াল কিছু জিনিস আমাদেরকে মেনটেন করে লিখতে হবে। যেমন টু বলতে আমি নিজের আগের ইমেলগুলোতে ফ্রম লেখা থাকতো, যে আমি কোন জায়গা থেকে লিখছি, কে লিখছে, বা আমার অ্যাড্রেসটা উল্লেখ করতে হইতো। কিন্তু এখানে নিজের অ্যাড্রেস উল্লেখ করার দরকার নাই। এখানে আমি যার কাছে লিখতেছি টু দিয়ে তার নামটা, তার অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। টু দিয়ে শুরু করব, এরপরে সাবজেক্ট দিয়ে শুরু করব, এরপর আমাদের মূল লেখার দিকে চলে যাব। এত কাহিনী করার দরকার নেই, কোনো বক্স করার দরকার নেই ইমেলের ক্ষেত্রে। ইমেলের ক্ষেত্রে কোনো বক্স করার দরকার নাই, জাস্ট সিম্পলি আমরা ইমেল লিখে দিয়ে যাব। অনেকে বলে যে ভাইয়া বক্স করবো কিনা, এটাকে একটা বক্সে করলাম, এটাকে আরেকটা বক্সে করলে করা যায়, বাট বক্স না করে লিখাই সুন্দর হবে। বক্স করার দরকার নেই, এটার জন্য নাম্বার কাটবে না, নাম্বার বাড়বেও না। তো বক্স করার দরকার নাই, টাইম নষ্ট করার দরকার নাই। তো আমরা সবার শুরুতে কি দিব, টু দিব। এই যে এখানে যাই, আমরা সবার শুরুতে কি দিব, টু দিব। টু বলতে এখানে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। যার অ্যাড্রেস, যাকে লিখছি আমরা, যার কাছে ইমেলটা যাবে তার অ্যাড্রেস দিয়ে দিব। প্রশ্নে কোনো ইমেল অ্যাড্রেস দেওয়া থাকবে না, অ্যাড্রেস নিজের মতো করে বানিয়ে লিখবো, আমরা নিজের মতো করে লেখার চেষ্টা করবো। friendname@gmail.com, সেটা একটা ইমেল আমরা এখানে দিয়ে দিব। আর ইমেলের কিন্তু মাথায় রাখতে হবে, অ্যাড্রেস লেখার সময় প্রত্যেকটা শব্দের লেটারগুলো কিন্তু স্মল লেটার হবে। ইমেইলের
প্রত্যেকটা শব্দ কিন্তু আমাদের স্মল লেটারে লিখতে হবে, বড় হাতের লেটারে লিখলে কিন্তু হবে না, স্মল লেটারে লিখতে হবে। সাবজেক্ট দিলাম, যে সাবজেক্ট পরীক্ষাতে আসবে সেই সাবজেক্ট দিয়ে দিলাম, অ্যানুয়াল প্রাইজ গিভিং সেরেমনি সাবজেক্ট হবে। আর সাবজেক্ট অনেকেই সাব এভাবে দেয়, দেখো সাবজেক্ট সাব দিয়ে তোমার এভাবে পরীক্ষাতে লিখে চলে যায়, মনে হয় সে গরিব পোলাপান, তার কর্মের কালি শেষ, এই জন্য সে সংক্ষেপে কালিটা সেভ করতেছে, মিতুবাই সে। এত কিছু করা যায়, এত কিপটামি। পরীক্ষার হলে একটু মন খুলে লিখো, কিপটামি করার দরকার নাই, নিজেরই লাভ। তো সাব না লিখে সাবজেক্ট লিখবো আমরা, এই কাজটা করে যাব। আর ডিয়ার ফ্রেন্ড যাকে লিখছো তার নামটা কি, হ্যাঁ নামটা লিখা, ফ্রেন্ডস নেম করিম, রহিম, জব্বার, রতন, জালাল, যে কোনো নাম তুমি দিলা। এরপরে তোমার পরীক্ষার মেইন লেখাটা শুরু করে দিলা যে আই হোপ ইউ আর ডুইং ওয়েল, আই ওয়ান্টেড টু শেয়ার ইউ উইথ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। জাস্ট সিম্পলি যে ফর্মেটটা আমরা এখানে দিয়ে দিয়েছি সেম ফর্মেট তুমি ফলো করো ভাইয়া, অন্য কিছু লেখার দরকার নাই। ইমেল কত পেজ লিখবা, লেটার কত পেজ লিখবা সেটা আগে বলি। লেটার কিন্তু আমাদের 2 থেকে 3 পেজ লিখলে এনাফ, 2, 2, 2.5, 3 পেজ, এর বেশি লেখার আমাদের লেটার দরকার নাই। আর ইমেল কিন্তু আমরা 1 পেজের মধ্যে শেষ করব। ইমেল আমরা অলওয়েজ 1 পেজের মধ্যে শেষ করব। ইমেল আমরা খুব বেশি ইমেলে সাধারণত আমরা লিখি না, আমরা ইমেলটা 1 পেজের মধ্যে শেষ করব। ইমেলটা আমরা 1 পেজের মধ্যে শেষ করব, কারণ এখানে এনভেলপ লেখার প্রয়োজন হয় না, অন্য কিছু লেখার প্রয়োজন হয় না। ইমেলটা আমরা 1 পেজের মধ্যে শেষ করে ফেলতে পারবো। লিখলা, লেখার পর হচ্ছে সেম, আই উইশ ইউ কুড হ্যাভ বিন দেয়ার টু সি ইট, আই উইল সেন্ড ইউ সাম পিকচার সুন, টেক কেয়ার অ্যান্ড রাইট ব্যাক ইউ হোয়েন ইউ ক্যান। সো জাস্ট নিজের মতো করে কনক্লুডিং প্যারাগ্রাফে যা মানে আমাদের ইনফর্মাল লেটারে যা ছিল ওইটাই লাস্টে গ্রিটিং আমরা সেভাবে দিয়ে দিব। ওই গ্রিটিংটা সেভাবে দিয়েই মোটামুটি থ্যাঙ্কিং ইউ, ইউর নেম আমরা উল্লেখ করে দিই। সো এটা করে কিন্তু মোটামুটি আমরা পরীক্ষাতে ভালো একটা রেজাল্ট ইমেলের ক্ষেত্রে আনতে পারি। ইমেল সাজেশন দেখো ভাইয়া, আমি সবগুলো বলছি না। প্রাইজ গিভিং সেরেমনি, দেন হসপিটালিটি, এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, হসপিটালিটি খুবই ইম্পর্টেন্ট। দেন হচ্ছে তোমার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, এটাও খুবই ইম্পর্টেন্ট। সবই ইম্পর্টেন্ট, তবে এগুলো বেশি ইম্পর্টেন্ট ভাইয়া। মানে তুমি কিন্তু বাদ দিবা না কোনো জিনিস, আমি দাগিয়ে দিচ্ছি। এর মানে এটা না তুমি এটাই পড়বা, সবগুলো তুমি পড়বা কিন্তু। আর পারলে এগুলোর বাইরেও কিন্তু পারলে পড়বা। এগুলো সাজেশন, এগুলো কিন্তু প্রশ্ন না ভাইয়া বলছি, এগুলো সাজেশন নট কোয়েশ্চেন। সো প্লিজ রিমাইন্ড, কিপ ইট ইন ইউর মাইন্ড। রাইট ডাউন ইমেল ইনভাইটিং হিম টু জয়েন দ্য পিকনিক, এটা ইম্পর্টেন্ট হতে পারে। সবগুলো ইম্পর্টেন্ট, বাদ দেওয়ার কিছু নাই, সবগুলো তুমি পড়ে যাওয়া পরীক্ষার জন্য। এগুলো আমাদের সাজেশন পড়ে যেতে হবে। রং রাইটিং ইমেলস, এগুলো দেখবা, সবগুলো ভাইয়া বলছি না, তোমাদের পিডিএফে দাও, দিয়ে দেবো একটু পরে, পিডিএফ থেকে তুমি এগুলো দেখে নিলা। লাস্ট পার্টে চলে আসছে আমাদের রাইটিং ডায়লগ। একটা ডায়লগ কিভাবে লিখতে হবে আমরা সেটা একটু এখন দেখার চেষ্টা করবো। চলো, ডায়লগ রাইটিং কিভাবে করতে হবে। ডায়লগ মানে কি? ডায়লগ মানে বেসিক্যালি বলতে বোঝে কথোপকথন। সো একজন, দুজন ব্যক্তি, দুটো ফ্রেন্ড, দুটো বান্ধবী একত্রে একসাথে হয়েছে, সবার মধ্যে কি হচ্ছে, একটা কথোপকথন করতে বলছে। কথোপকথনের জন্য মূলত আমাদের এই ডায়লগটা আমরা এখন লিখবো, ঠিক আছে? ওকে, সুন্দর রাইটিং ডায়লগ আমরা করতে পারি। কিভাবে লিখবো, কি কি ফলো করবো আমরা সেগুলো লেখার চেষ্টা করবো। দেখো, টপিকটি ভালোভাবে বুঝে তারপর লেখা শুরু করতে হবে। কিছু বেসিক টিপস, তুমি যখন ডায়লগটা লিখবা, ডায়লগের টপিকটা কি, ওই টপিকটা বুঝে তোমার কিন্তু লেখার চেষ্টা করতে হবে। অন্য কোনো তোমার লিখলে হবে না। তুমি টপিকটা বুঝবা, ডায়লগটা বুঝবা, দেন টপিকটা বুঝে তুমি লেখার চেষ্টা তুমি করবা, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে ডায়লগে যেন 2 জনের অংশগ্রহণ থাকে। একজন, দুটা পক্ষের মধ্যে কথোপকথন হয় না, একজন ব্যক্তি কথা বলে যাচ্ছে, আর অন্য ব্যক্তি কি বলে এটাকে, ঢ্যাবলার মতো দাঁড়ায় রয়েছে, কোনো কথা নাই, কিছু বলতেছে না। এইটা যাতে না হয়, 2 পক্ষেরই সমান একটা কি থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে। আমিও কথা বলছি, তুমিও কথা বলছো, আমি ইন্ট্রোভার্ট, তুমি এক্সট্রোভার্ট, এজন্য তুমি বেশি কথা বলতেছো, এটা কিন্তু করা যাবে না। সো একজন ব্যক্তি কথা বলতেছে, আর বলতেছে ওকে, ইয়েস, নো, ভেরি গুড। এই জিনিসগুলো আমাদের কোনোভাবে যেন না হয় মাথায় রাখতে হবে। পাংচুয়েশন এবং স্পেলিং এর সঠিক ব্যবহার করতে হবে, কারণ এখানে তোমার কোলন থাকতে পারে, কমা থাকতে পারে, ফুল স্টপ, এগুলো ব্যবহার থাকতে হবে। হ্যাঁ, এক লাইনে খুব বেশি কথা না লিখাই ভালো। একজন ব্যক্তি লম্বা কথা বলতেছে, টানা কথা বলতেছে, এমন যাতে এখানে না হয় সেটা আমাদের মাথায় রাখতে হবে। 2জন পক্ষেরই কথাবার্তা বলা উচিত। অ্যান্ড শেষ লাইনে সি ইউ সুন, থ্যাঙ্কস ফর ইউর টাইম, ইট ওয়াজ নাইস টু টক টু ইউ, ইট ওয়াজ নাইস টকিং টু ইউ, টেক কেয়ার, ইত্যাদি লিখে সুন্দরভাবে শেষ করতে হবে। ইত্যাদি লিখে আমাদেরকে সুন্দরভাবে শেষ করতে হবে। ডায়লগের টাইটেল দিতে হবে কিনা, ডায়লগের টাইটেল দিলে ভালো, না দিলে খুব বেশি সমস্যা না, তবে দিলে ভালো। আমি তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে তোমার টাইটেলটা দিবা। টাইটেলটা কিভাবে দিবা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। দেখো, রাইট আ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। অর্থাৎ তুমি একটা ডায়লগ পরীক্ষাতে আসলো, তুমি তোমার বন্ধু বা বান্ধবীর সাথে এখন কি লিখবা,
ইউজ অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন সম্পর্কে তুমি এখন লিখবা। ভালো ব্যবহার এবং ডিমেরিট এবং মেরিট এবং ডিমেরিট তুমি এখানে উল্লেখ করবা। দেখো আনসার শুরু করলাম, আনসার তুমি শুরু করলা যে ডায়লগ। দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নং তুমি লিখবে হচ্ছে আনসার টু দ্য কোয়েশ্চেন নং 12, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 12 বা 13 যাই থাকুক না কেন, তুমি আনসার টু দ্য কোয়েশ্চেন নং 12 লেখার পরে সেম দেখো ভাই এখানে লিখতে পারো টপিক, ব্লু পেন দিয়ে তুমি টপিকটা লিখবা। টপিক কি? টপিক হচ্ছে ডায়লগ অন দ্য ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন। তুমি টাইটেল দিয়ে দিবা, টাইটেল বা টপিক সুন্দর মতো করে টপিকটা এভাবে দিয়ে দিবা। টপিক দিয়ে দেওয়ার পর একটা কাজ করবা, টপিক দিয়ে দেওয়ার পর একটা সুন্দর একটা কাজ করবা, সেটা হচ্ছে আমরা টপিকের পরে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা যেটা করবে তোমার জাস্ট লেখাটা মানে মেইন লেখার দিকে চলে যাবে, মেইন ব্যক্তিকে নিয়ে লেখাটা শুরু করে দিবে। কিন্তু এইখানে আমরা একটা ট্রিক খেলা খেলবো। এইখানে আমরা একটা জিনিস ফলো করব, সেটা হচ্ছে দেখো ডায়লগ হুট করে কিন্তু কেউ কথা বলে ফেলে না, একটা সিচুয়েশন তৈরি হয়। কেউ কোনো ব্যক্তি হয়তো বা কোথাও যাচ্ছে, কোথাও হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পরে মাঝখান দিয়ে হয়তো বা তার সাথে কারো দেখা হয়েছে, দেখা হওয়ার পরে সেটা কথা বলতেছে, কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, কোনো বন্ধুর সাথে তার মিট করা হয়েছে। এইটা করার পরে কিন্তু হচ্ছে তোমার এই জিনিসটা ঘটতে পারে বা কথোপকথনটা বাড়তে পারে। আমরা অলওয়েজ চেষ্টা করব হচ্ছে কি করব, যে ব্যক্তি যখন হেঁটে যায়, হেঁটে যাওয়ার পর পথিমধ্যে একজনের সাথে দেখা হয়েছে, তারপরে তারা কথা বলা শুরু করছে, এমন একটা সিচুয়েশন কল্পনা করার চেষ্টা করব। একটা সিচুয়েশন কল্পনা করব, আমরা লিখবো দেখো এই যে মেইন লেখার আগে টপিক লেখার পরেই এটা থার্ড ব্র্যাকেট দিব। টপিক লেখার আগেই মনে করে এটা আমাদের টপিক দিলাম। আচ্ছা আমি এখানে দেখাই, হ্যাঁ টপিক দিলাম, টপিকের পরে এই লেখাটার আগে, এই লেখাটার আগে ঠিক এইখানে আমার থার্ড ব্র্যাকেট দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে বলবো যে কার? জোহান এবং ফোরকান। সো জোহান ইজ গোয়িং টু আ প্রোগ্রাম, going to a program. On the way he met with ফুরকান, সে ফুরকানের সাথে তার কথা হয়েছে। সো জাস্ট সিম্পলি এই একটা সিচুয়েশন আমরা কল্পনা করে থার্ড ব্র্যাকেটে দিয়ে দিব। থার্ড ব্র্যাকেটে আমরা এই সিম্পলি এই কল্পনা করে জিনিসটা দিয়ে দিব। দিলে কি হবে, তোমার একটা তুমি যে ডেডিকেশন দিয়ে লিখেছো, তোমার লেখার মধ্যে একটা মাধুর্যতা আছে, বা প্ল্যানিং করে তুমি যে লিখছো, এই জিনিসটা টিচার বুঝবে। এবং আসলে কিন্তু হুট করে কিন্তু তুমি কথা বলে ফেলো, তুমি হয়তো স্কুলে যাও, কোথাও রাস্তায় যাও, তখন তার পথিমধ্যে দেখা হয়। এই জিনিসটা আমরা একটু মেনটেন করে করে কিন্তু দিতে হবে। সো এটা করতে পারি আমরা, টপিক দিতে পারি, তারপরে মেইন লেখাটার দিকে আমরা যাব। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, ডায়লগ যখন লিখবো আমরা, ডায়লগের ক্ষেত্রে কিন্তু হচ্ছে দুটা নাম কিন্তু একটা সিরিয়াল মেনটেন করে লিখতে হবে। সিরিয়াল মেনটেন করে আমরা লিখবো। যেমন এখানে জোহানের কথা বলছে, ফোরকানের কথা বলছে, দুইটা কোলন একদম সেম টু সেম জায়গা হতে হবে। মনে করো এখানে জোহান, এখানে মনে করো হচ্ছে জোহান, এখানে মনে করো হচ্ছে আমাদের ফুরকান, এখানে মনে করো আমাদের ফুরকান। সো জোহানের নাম এখানে শেষ, আমি এখানে কিন্তু কোলন দিব না, এখানে কোলন দিব না, ফোরকান এখানে কোলন দিব না, দুটা কোলন কিন্তু আগে পরে হয়ে গেছে। আমি যেটা করবো এখানে কোলনটা কিন্তু একটু পরে দুটো সমান করে দিয়ে দিব। আমি দেখো জোহান এখানে শেষ বা ফোরকান এখানে শেষ হলেও আমি এখানে কিন্তু কোলনটা দিব, এখানে কিন্তু আমি কোলনটা দিব। দুটা কোলনের মাঝখানে মানে আগে পরে কোলনটা দেওয়ার দরকার নাই, একটা সিরিয়াল মেনটেন করে আমি কোলনটা টেনে যাব। সুন্দর একটা সিরিয়াল মেনটেন করে আমি কোলনটা টেনে যাব, বাড়তি আর অন্য কোনো কিছু আমি কোনোভাবেই লিখবো না। আর একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে ভাইয়া, আমরা যখন লিখছি এই যে দেখো এখানে একটা ভুল ছিল, এখানে এই সিস্টেমটা আমরা ফলো করবো না। আমরা যে কোলনটা দিলাম না, এই কোলনটা দেওয়ার পরে কোলনের মানে নাম যেখানে আছে, এই কোলনের ভেতরে আমরা কোনো লেখা আনবো না। আমরা মনে করো কোনো লাইন যদি বেশি লেখা থাকে, ওই লাইন একটা লাইন শেষ করলাম, শেষ করে এই যে মোবাইল ফোনের যে লেখাটা, এটা সেম এই কোলনের বাইরে থেকে লেখা শুরু করব। নামের নিচে অন্য কোনো কিছু দিব না, নামের নিচে আমরা অন্য কোনো কিছু দিব না। এতে কি হবে, নামের নিচে লেখা দিলে তোমার লেখাটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কোথায় নামের শুরু, কোথায় নামের শেষ, এটা কিন্তু বোঝা যাবে না। কজ এখানে তুমি তো বোল্ড করে লিখবা না, তুমি কলম দিয়ে লিখবা। তো যদি নামটা বোঝা না যায় আলাদা করে, তখন লেখা বোঝা যাবে না যে জোহান কতটুকু বলছে, ফুরকান কতটুকু বলছে, বোঝার কোনো উপায় নাই। আমরা যেটা করবো, লেখার সময়, আনসার করার সময় এই কোলনের ভেতরে কিন্তু কোনো লেখা আমরা কোনোভাবেই লিখবো না। আমরা নিজের মতো করেই বাইরে কোলনের বাইরে যা করার করব, নামের মধ্যে শুধু নামের নিচে নামই হবে, অন্য কোনো কিছু কিন্তু আমরা কোনোভাবেই করবো না ভাইয়া। আসলে কিন্তু মাথায় রাখতে হবে এটা, আদারওয়াইজ ঝামেলা পড়ে যাবা। আর এখানে দেখো এই যে অনেকগুলো প্যারা, অনেকে বলে প্যারা, ডায়লগে কয়টা প্যারা দিব, ডায়লগে তুমি যে কোনো প্যারা দিতে পারো, কোনো সমস্যা নাই, নিজের মতো করে লিখতে পারো, নিজের মতো করে প্রেজেন্ট করে করে যেতে পারো ভাইয়া।
সবকিছু দারুণই হবে আশা করি। আর পেজ লিমিটও সেম, 2.5 থেকে 3 পেজ বা 2 থেকে 2.5 পেজ লিখলেও প্যারাগ্রাফ আমাদের জন্য এনাফ হয়ে যাবে, এর বেশি কিছু করার দরকার আমাদের নাই। আর ডায়লগের সাজেশন দেখো ভাইয়া, এই যে অ্যাবিউজ মোবাইল ফোন, রিডিং নিউজ পেপার, ট্রি প্ল্যান্টেশন, আর্লি রাইজিং, ফিজিক্যাল এক্সারসাইজ, ডেঙ্গু ফিভার, এগুলো মোটামুটি আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট ডায়লগ, এটা তোমরা দেখেছো, আর বলার কিছু নাই। সো এই ছিল মোটামুটি আমাদের ডায়লগ, আমাদের ইমেল রাইটিং, আমাদের লেটার, ইনফর্মাল লেটার, আমাদের হচ্ছে সব কিছু, আমাদের প্যারাগ্রাফ রাইটিং থেকে শুরু করে এভরি সিঙ্গেল থিং আমাদের এখান থেকে আমরা কাভার করার চেষ্টা করেছি। আমার মনে হয় আর কোনো সমস্যা তোমাদের থাকার কথা না ভাইয়া, আমি ডিটেলসে তোমাদেরকে দেখিয়েছি যতটুকু ডিটেলস পসিবল। 1 ঘন্টা 35 মিনিট, 1 ঘন্টা 5 মিনিট আমাদের ক্লাসে আমি জয়েন আছি এখন পর্যন্ত। সো এই 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট বা 5 মিনিট জাস্ট আমরা শেখার চেষ্টা করেছি, বেশি কথা বলি নাই, কোনো কমেন্ট আমি বেশি কমেন্ট পড়ি নাই, বিকজ কমেন্ট পড়ার জন্য আমরা এখানে আসি নাই, আমরা শেষ মুহূর্তে এসে শিক্ষাটা দিতে আসছি, লার্নিংস নলেজ তোমাদেরকে দিতে আসছি। তো শেষ মুহূর্তে যেমন তোমাদের প্রত্যেকের ব্যক্তি জীবনে কিন্তু শেষ মুহূর্তের জীবনীগুলো, শেষ মুহূর্তের সময়গুলো কিন্তু ইম্পর্টেন্ট। তুমি দেখো, তুমি তোমার যে কোনো জায়গায় যাও না কেন, শেষ মুহূর্তের যে পার্টটুকু থাকে এটাই হচ্ছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। কথায় বলে শেষ ভালো যার সব ভালো তার। সো এই শেষ মুহূর্তে এসে সময় নষ্ট করার কোনো দরকার নাই, শেষ মুহূর্তে এসে তুমি সময়টাকে একটু কাজে লাগাও, নিজের লাইফটাকে সুন্দর করার জন্য এই শেষ মুহূর্তের এফোর্টটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে তোমার জীবনে। তুমি যদি এই 9-10 ভালো রেজাল্ট করো, এই রেজাল্ট তোমাকে ভালো একটা কলেজ উপহার দিবে, একটা ভালো কলেজ তুমি যদি অর্জন করতে পারো, ওই ভালো কলেজ তোমাকে ভালো একটা ভার্সিটিতে নিয়ে যাবে। সো একটা সিরিয়াল মেনটেন করে, একটার কি বলে এটাকে ডমিনো ইফেক্টের মতো করে তুমি মনে করো সামনের দিনগুলোতে যেতে পারো। এই লাস্ট সময়ে এসে কোনোভাবেই সময় নষ্ট করো না, নিজের গোলের দিকে তাকাও, নিজের লাইফের দিকে তাকাও, তুমি কি চাও সেই জিনিসটা তুমি হচ্ছে অর্জন করার চেষ্টা করো ভাইয়া। সব কিছু মানুষের জীবনে উত্থান পতন থাকবেই, আপস অ্যান্ড ডাউন থাকবে, উত্থান পতন হবে, ভালো সময় আসবে, খারাপ সময় আসবে, এটা মিলেই জীবন, এবং এই জীবনটাকেই আমাদের উপভোগ করতে হবে, কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে। আমার লাইফে অনেক কিছু ঘটেছে, আমি তোমাদের সময় পার করেছি, আমি চেষ্টা করেছি, আমি এখন যে অবস্থানে আছি ওকে ফাইন, খারাপ কিছু না, বাট সব কিছু আমাদের চেষ্টা করে যেতে হবে যে কোনো সমস্যা আমাদেরকে যাতে কোনোভাবেই আটকিয়ে রাখতে না পারে, যে কোনো অবস্থানে যাতে আমাদের কোনো ক্ষতি না হতে পারে, নিজেরা যাতে এগিয়ে যেতে পারি সে প্রত্যয় নিয়ে, দৃঢ়ভাব নিয়ে এগিয়ে যেতে হবে। তোমার পেছনে কিন্তু আরও 2টো করে 4টা চোখ অলওয়েজ থাকে, তোমার বাবা মা, তারপরে তোমার টিচাররা কিন্তু থাকে, তোমার আত্মীয় স্বজন থাকে, অনেকে তোমার মানে আশা নিয়ে থাকে। তো তাদের মুখে হাসি ফোটাতে হবে, নিজের মুখে হাসি ফোটাতে হবে, এবং সবাইকে নিয়ে একসাথে ভালো রেজাল্ট করতে হবে। আর বন্ধু বান্ধবদের কথা ভোলা যাবে না, তারা তোমার লাইফের কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট। তাদেরকে যতটুকু পারি আমরা হেল্প করব, লাইভ ক্লাস দিয়ে হেল্প করতে পারি, বা পিডিএফ দিয়ে হেল্প করতে পারি, সাজেশন দিয়ে হেল্প করতে পারি। তুমি নতুন কিছু শিখতে পেরেছো, সেটা বন্ধুর সাথে শেয়ার করতে হবে। সো বন্ধু বান্ধব কিন্তু লাইফের অন্যতম একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা তাদেরকে কিন্তু ভোলা যাবে না। সবার কথা মাথায় রেখে আমাদের কিন্তু এগিয়ে যেতে হবে। সো এটাই জীবন, এটাই সব কিছু। অনেক কথা বলে ফেললাম, আর বেশি কথা বলবো না, সময় খুবই কম। লাস্ট মুহূর্তের সময়টা কাজে লাগাও, যাও ক্লাস শেষ করে যাও, পড়াশোনা করো, এবং ভালো একটা রেজাল্ট তুমি নাও। এটাই আমরা চাই, এটা আমাদের সার্থকতা, যে টিচার আমরা আর অন্য কোনো কিছুই চাই না, অন্য কোনো কিছুই চাই না ভাইয়া। ঠিক আছে, আমার সাথে প্রমিস করছো ভাইয়া যে আজকে রাতে আমরা বেশি, আর লাস্ট পরীক্ষার সময়, যেহেতু পরীক্ষার আগের রাতে বেশি পেশেন্ট নেওয়ার দরকার না, এতদিন পড়েছি আমরা, 12টার মধ্যে ঘুমিয়ে যাব, সকালবেলা উঠে আমরা একটু পড়া দেখবো, অথবা হলে আমরা চলে যাব, দেন আর কোনো প্যারানা দরকার নাই। লাস্ট পরীক্ষার আগে একটু যদি দেখো, আমার মনে হয় সকালবেলা যদি একটু দেখো, হয়তো তখন একটু ভালো লাগা মানে ব্রেনের মধ্যে থাকবে, তখন আবার পরীক্ষাতে হলে গিয়ে ভালো করতে পারো। তো আগে ঘুমিয়ে যাও, ভোরে ভোরে ঘুম থেকে উঠো, এটা একটু করো। টেনশন হবেই, বাট টেনশন হলে টেনশনটাকে তোমার হচ্ছে কি বলে এটাকে শক্তিতে রূপান্তর করতেই হবে। সো ইয়েস, সবাই যাও, ভালো মতো পড়াশোনা করো, অ্যান্ড প্রিপারেশন নাও। গ্রাফ নিয়ে একটু দেখাবো তোমাদেরকে, গ্রাফ একটু দেখিয়ে দিব। গ্রাফ তো আসলে তোমাদেরকে সেভাবে দেখিয়েছেন, আমি তাও একটু তোমাদেরকে বলি গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে। এটা খুবই সহজ, যদিও গ্রাফ অ্যান্ড চার্ট, এটা খুব বেশি কিছু না। গ্রাফ অ্যান্ড চার্টের মধ্যে একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, গ্রাফ অ্যান্ড চার্ট, এখানে তোমার জিনিস থাকে, এখানে তোমার ইনফরমেশনের উপর বেস করে, তথ্যের উপর বেস করে তোমাদের গ্রাফ অ্যান্ড চার্টটা উল্লেখ করা থাকে, তথ্যের উপর বেস করে সবকিছু লেখা থাকে। তোমার বিভিন্ন তথ্যের অতীতকালের পরিসংখ্যানিক তথ্য তোমার এখানে গ্রাফ অ্যান্ড চার্টে উল্লেখ করা থাকে। সো গ্রাফ অ্যান্ড চার্টে অলওয়েজ তুমি যেটা করবা, প্রথমত টপিক সেন্টেন্স দিয়ে দিবা, যে গ্রাফটা কি সম্পর্কিত, তোমার গ্রাফটা কি সম্পর্কিত সেটা তুমি সবার আগে দিয়ে দিবা। দেখো আমি যদি যাই, এই যে এটা মনে করো চয়েস অফ প্রফেশন, এটা তোমাদের গতকাল ক্লাসে দেখিয়েছে, আমি অন্য একটা দেখাই। আচ্ছা, একটাই দেখাইছি এখানে। সো আমরা যেটা করব, প্রথমত গ্রাফটা কি সম্পর্কিত সেটা উল্লেখ করে দিব। এরপরে গ্রাফের এটা মানে 3টা ভাগ করব, টপিক সেন্টেন্স কি সম্পর্কিত সেটা একটা গ্যাপ দিব, প্যারা দিয়ে নেক্সট মানে 3টা প্যারা করব, নেক্সট প্যারাতে ব্যাখ্যা করব। এখানে গ্রাফ এন্ড চার্টে মূলত কম্পেয়ার কন্ট্রাস্ট করা খুব বেশি ইম্পর্টেন্ট।
কম্পেয়ার কন্ট্রাস্ট খুব বেশি ইম্পর্টেন্ট। কতটুকু হাইয়েস্ট ছিল, কতটুকু লোয়েস্ট ছিল, কে হাইয়েস্ট কে লোয়েস্ট, কে সেকেন্ডে আছে কে থার্ডে আছে। বা আরেকটা কাজ করতে পারি আমরা, প্রথম যে বারটা আছে এটার সাথে এইটার ডিফারেন্সটা কতটুকু, একটার সাথে আরেকটা যোগ বিয়োগ করে আমরা এখানে পার্থক্যটা উল্লেখ করে ফেলতে পারি, পার্থক্যটা উল্লেখ করতে পারি। এবং প্রত্যেকটা গ্রাফ দেখো, কিছু কিছু গ্রাফ ঊর্ধ্বমুখী গ্রাফ, কিছু কিছু গ্রাফ কি দিস গ্রাফ ইজ ইনক্রিজিং টেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি, উল্লেখ করে দিবা যে দিস গ্রাফ ইজ ইনক্রিজিং, উই ক্যান সি অ্যান ইনক্রিজিং টেন্ডেন্সি ইন দিস গ্রাফ। কিছু গ্রাফ উপরের দিকে উঠে, আবার কিছু গ্রাফ নিচের দিকে যায়, সো উই ক্যান সি আ ডিক্রিজিং টেন্ডেন্সি ইন দিস গ্রাফ। সো কিছু গ্রাফ নিচের দিকে যায়, আবার কিছু গ্রাফ কি তোমার স্টেবল থাকে, একটা মানে স্টেবল থাকে, তখন উই ক্যান সি দ্য এই স্টেবল ট্রানজিশন উই ক্যান সি ইন দিস গ্রাফ। স্টেবল অবস্থান যদি থাকে স্টেবল লিখবা, বা ডিড নট চেঞ্জ লিখতে পারো। আর যদি মনে করো কিছু কিছু গ্রাফ উঠানামা করে, কিছু কিছু গ্রাফ কে যে এখানে উঠানামা করছে না, এটা বাড়তেছে বাড়তেছে আবার কমতেছে, হয়তো আবার বাড়তেছে, উঠানামা করতে পারে। সো উঠানামা করলে এই গ্রাফগুলোকে আমরা বলবো হচ্ছে ফ্লাকচুয়েটিং গ্রাফ, ফ্লাকচুয়েট করছে, ফ্লাকচুয়েটিং গ্রাফ আমরা এখানে উল্লেখ করতে পারি। সো যেটা বললাম ভাইয়া আমি, ইনক্রিজিং গ্রাফ হতে পারে, ডিক্রিজিং গ্রাফ হতে পারে, ফ্লাকচুয়েটিং গ্রাফ হতে পারে, হ্যাঁ, বা স্টেবল গ্রাফ হতে পারে, বা প্রত্যেকটা সালের সাথে প্রত্যেকটা সালে কিন্তু কম্পেয়ার কন্ট্রাস্ট অত্যন্ত ইম্পর্টেন্ট। জাস্ট হাবলার মতো করে লিখে ফেললাম প্রতি বছর এটা হয়েছে, প্রতি বছর অমুক বছর 2012 সালে এত পার্সেন্টেজ, 13 সালে এত পার্সেন্টেজ, 14 সালে এত পার্সেন্টেজ, 15 সালে এত পার্সেন্টেজ, এটা করবো না ভাইয়া। প্রত্যেকটা বছরের সাথে প্রত্যেকটা বছরের ভাগ বিয়োগ করে এই বছরের সাথে এতটুকু ডিফারেন্ট, এতটুকু ডিফারেন্সটা এই বছরের সাথে এই বছরের ভাগ করে করে বিয়োগ করে করে কিন্তু তোমাকে মানে ডিফারেন্সটা ক্রিয়েট করতে হবে, কম্পেয়ার করতে হবে। অন্য কোনোভাবে কিন্তু আমাদের লিখবো না ভাইয়া, প্লিজ অন্য কোনোভাবে আমরা লিখবো না। সো এটাই হচ্ছে মূলত আমাদের সাজেশন। আর পিডিএফ সাজেশন পিডিএফ তোমাদের এখানে দিয়ে দিব, আমি ডিটেলসে দেখাচ্ছি না, ক্লাস আলাদা করে আছে গ্রাফ অ্যান্ড চার্টের উপরে, সেই ক্লাস তুমি ইজিলি দেখতে পারবা, প্রবলেম হলে সেখান থেকে দেখে নিও। আর এখানে বলে ভাইয়া সময় নষ্ট করছি না, তুমি এখানে যদি মনে করো যে গ্রাফটা এক জায়গায় একটা সংখ্যা পর্যন্ত গিয়েছে, তুমি সেখানে ইনক্রিজ টু লিখতে পারো। মনে করো হচ্ছে যে এই গ্রাফটার কথা বলি, এই গ্রাফটা ছিল কত পার্সেন্ট, 12%, আর এখানে হচ্ছে তোমার কত পার্সেন্ট, 27%, কথার কথা 27%, এটা আমাদের 12%। সো ইন ফ্রম আমি এভাবে উল্লেখ করতে পারো যে 27% অফ আওয়ার পিপল চুজ দেয়ার প্রফেশন অ্যাজ বিজনেস, whereas farming was chosen by 12% people. তাহলে the difference between business and farming is 15%, is 15%. And if we talk about government job, the percentage increase বাড়ছে না, কততে বাড়ছে, মনে করো 54তে বাড়ছে, the percentage increase to বেড়েছে। সো ইনক্রিজ টু লাভ দিয়ে গিয়েছে, ইনক্রিজ টু এই কথাটা ব্যবহার করতে পারি, ইনক্রিজড টু বেড়েছে, সো ইনক্রিজ টু 54%। এন্ড পরবর্তীতে কি হয়েছে, এটা ধাপ করে নিচে নেমে গেছে, তাহলে কি এটা আমার 9% ধরতে পারি, কথার কথা 9% ধরতে পারি। সো বাট ইন দ্য নেক্সট ইয়ার, ইন দ্য নেক্সট সেকশন, ইফ ইউ টক অ্যাবাউট ইন্টেলেকচুয়াল ওয়ার্ক, দ্য পার্সেন্টেজ ড্রপড টু, পার্সেন্টেজ কমে গেছে, কমে গেলে কি ড্রপড, আমরা ড্রপ টু ইউজ করবো, ড্রপ টু কত পার্সেন্টে নেমেছে ভাইয়া, আমাদের 9%-এ নেমেছে। সো আমরা এখানে ড্রপ টু এই কথাটা ব্যবহার করতে পারি। সো ইনক্রিজ বাড়লে ইনক্রিজ টু, কমলে ড্রপ টু, বা ডিক্লাইন্ড টু, বা ডিক্রিজ টু, এই কথাগুলো আমরা ব্যবহার করতে পারি। সো তোমার লেখার মধ্যে যত সুন্দর সুন্দর ওয়ার্ড আনবা তুমি, তোমার কি বলে গ্রাফ এন্ড চার্টে তত সুন্দর মার্কিং তুমি অর্জন করতে পারবা। ঠিক আছে, সো ওয়ার্ড আনতে হবে, কানেক্টরসের ব্যবহার বাড়াতে হবে, কানেক্টরস দেন, মোর ওভার, হ্যাঁ, বিসাইডস, এডিশনালি, উই ক্যান সি দ্যাট, ফার্স্টলি, সেকেন্ডলি, এই যে তোমার বা তোমার কি বলে এটাকে র্যাঙ্কিং করা, এই পার্টগুলো কিন্তু গ্রাফ এন্ড চার্টে অনেক নাম্বার ক্যারি করার জন্য তোমার জন্য হেল্পফুল হবে ভাইয়া। এগুলো তোমার নাম্বার আনতে অনেক বেশি সাহায্য করবে। সো এই ছিল মোটামুটি আমাদের বেসিক সবকিছু। আমি তোমাদের গ্রাফ এন্ড চার্টের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, মোটামুটি যতটুকু সময় ছিল দিয়েছি। তোমরা যেটা করো ভাইয়া, বাসায় গ্রাফ এন্ড চার্টের কয়েকটা গ্রাফ এন্ড চার্ট রিডিং পড়বা। রিডিং পড়লে তুমি লেখার স্ট্রাকচারটা আরো সুন্দর করে পেয়ে যাবা, তুমি আরো সুন্দর কিছু কানেক্টর, সুন্দর কিছু ওয়ার্ডস ওই বইয়ের মধ্যে পেয়ে গেলে তোমার লিখতে সুবিধা হবে। ঠিক আছে, সো কি বললাম, প্রথমত প্যারাগ্রাফ নিয়ে কথা বললাম, আশা করি কোনো সমস্যা নাই, যেভাবে বললাম সেভাবে কিন্তু লিখবা। ডায়লগ নিয়ে কথা বললাম, কোনো সমস্যা আশা করি নাই। স্টোরি নিয়ে কথা বললাম, কোনো সমস্যা নাই। ইনফরমাল লেটার, সিভি নিয়ে কথা বললাম। লাস্ট অফ অল গ্রাফ এন্ড চার্ট নিয়ে কথা বললাম। সবকিছু তোমাদেরকে দেখিয়ে দিলাম। সো এরপরে যদি সমস্যা থাকে, আর আর আমি জানি না আর কি করা যায় আর জানি না। রাত যত গভীর হয় সকাল তত নিকটে, এটাই, রাত যত গভীর হয় সকাল তত। খুবই সুন্দর একটা কথা বলেছো নোমান, বাহ নোমান, তোমার কথাটা খুবই সুন্দর। রাত যত গভীর হয় সকাল তত নিকটে, মানে তোমার জীবনের
দুঃখ কষ্ট যত বেশি হবে ততই সুখের সময় তোমার লাইফে আসবে। ঠিক আছে, রাত যত গভীর হয় সকাল তত নিকটে। তুমি যত বেশি পরিশ্রম করবা, অনেক কষ্ট হচ্ছে, অনেক পরিশ্রম করছি, অনেক কিছু চেষ্টা করতেছি, অনেক কষ্ট, তারপরেও কষ্ট শেষ হচ্ছে না, কিন্তু মনে রাখতে হবে যে দুঃখের পরেই সুখ, রাতের পরেই সকাল আসবে, অন্ধকারের পরেই আলো ফুটবে। তো তোমার জীবনে যত কষ্ট থাকুক না কেন, অন্ধকার তোমার লাইফে হয়তো এখন কষ্টকর মুহূর্তে যাচ্ছে, আফটার এ সার্টেন পিরিয়ড অফ টাইম, কিছু সময় পরে তোমার লাইফ অনেক সুন্দর একটা সময় আসবে। দিন শেষে 2 মাস পরে যখন রেজাল্ট পাবা, ওফ কি একটা হই হুল্লোর অবস্থা হবে, কি আনন্দ হবে, মিষ্টি মুখ করো, এটা করো সেটা করো, ঘুরতে চল রে বন্ধু বান্ধবরা মিলে, এখানে যাবো সেখানে যাবো। বাবা মাও তখন তোমাকে কোনো নিষেধ করবে না যে বাবা এটা করিস না। তখন তাদের মধ্যে একটা আনন্দ ভাব চলে আসবে যে আমার ছেলে এত কষ্ট করছে, তাদের কিছু একটা এখন করা উচিত, তারা করতে পারে। সো প্লিজ সময়টা কাজে লাগাও। আমরা জাস্ট যে পরামর্শ দিয়েছি সেগুলো কাজে লাগাও। বাবা মা যেভাবে চায় সেভাবে চলো, লাইফটা খুবই 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 সুন্দর হবে। আর ডেফিনেটলি রিলিজিয়নটাকে রেসপেক্ট করবা, রিলিজিয়নের বিভিন্ন পার্সপেক্টিভ মেনে চলবা, লাইফটা দেখবা সহজ হয়ে যাবে, অনেক সুন্দর হয়ে যাবে। সো ইয়েস, জীবনের সকল মুহূর্তগুলো সব কিছু তোমাদের শুভ হোক, ভালো হোক এবং সুন্দর মতো করে কাটাতে পারো, এই কামনায় আজকের ক্লাসটা ভাইয়া শেষ করছি। দেখা হবে ভাইয়াদের বিজয়ে ডেফিনেটলি, আর অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে আবার দেখা হয়ে যেতে পারে। এফআরের ক্লাস তো হবে সেকেন্ড পেপারের আগে, বাট তার পূর্বে যদি কোনো ক্লাস নেওয়া পসিবল হয়, ডেফিনেটলি আমরা অলওয়েজ অ্যাভেলেবেল থাকবো তোমাদের ক্লাস নেওয়ার জন্য। ঠিক আছে, সো আল্লাহ হাফেজ। দোয়া করি ভাইয়া, দোয়া করি তোমাদের জন্য, অ্যান্ড ভাইয়ের জন্য তোমরা সবাই দোয়া করো। তোমাদের প্রতি সালাম থাকবে, শান্তি বর্ষিত হোক। তোমাদের বাবা মায়ের প্রতি সালাম থাকবে। সবাইকেই আসসালামু আলাইকুম অ্যান্ড আল্লাহ হাফেজ।